আসসালামু আলাইকুম, দিস ইজ মেহরানজাত, ইওর ফেভারিট হোস্ট। হাজির হয়ে গেলাম আরো একটা ম্যাথ ক্লাস নিয়ে। সো আজকে আমাদের টপিক হচ্ছে যে সিকোয়েন্স আমরা ক্লাস করতেছিলাম গতকালকে, যে টপিকটা ছিল সেটা ছিল হচ্ছে আমাদের সুদ কষা বা সুদের অঙ্ক। সেই সুদের অঙ্কের যে কয়টা টাইপ আজকে বাকি আছে, মেইন ইম্পর্টেন্টলি কম্পাউন্ড ইন্টারেস্টের যে অঙ্কগুলো, সিআই এর যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলো আজকে আমরা সমাধান করব। আশা করি সবাই একসাথে আমরা অনেক ভালো করে ক্লাস করব, সবাই একসাথে আমরা মজা করে অঙ্কগুলো করব এবং সহজভাবে করার ট্রাই করব। আজকে আমরা টাইপ 4 থেকে শুরু করব এবং আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্কগুলো খুব ইজি ভাবে সলভ করাই দিব। আচ্ছা, রেডি? যদি রেডি হও চলো শুরু করি। ভগ্নাংশের সুদ। আচ্ছা, আমরা গতকালকে অনেকগুলো বেসিক পড়াশোনা করছি, জাস্ট আজকে একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে কি, যে সুদ আসল, যেটাকে আবার একসাথে লেখা হয় সুদ আসল। অনেক অঙ্কে দেখবে এরকম সুদ আসল হিসেবে লেখা হয়। তাহলে সুদ আসল জিনিসটার মানে কি? সুদ যোগ আসল। তুমি যেটা জমা রাখবা ব্যাংকে টাকা, সেটার উপর টোটাল যে ইন্টারেস্ট আসবে, তুমি যখন একসাথে ব্যাংক থেকে টাকাটা উইথড্র করবা, তখন এই যে ইন্টারেস্টের সাথে তুমি যে আসলটা সহ নিয়ে আসবা, একসাথে কম্বাইন যে টাকাগুলো পাবা, সেটাই হচ্ছে আসলে সুদ আর আসল, যেটাকে আমরা একসাথে বলি সুদ আসল। কালকে আমরা দেখাইছি, বাট তাও আজকে আমরা একটু রিপিট করে দিচ্ছি, ঠিক আছে? তাহলে এই সুদ আসলের উদাহরণ যদি আমরা দিতে চাই, মনে করো একটা ব্যাংকের ইন্টারেস্ট রেট হলো 50%। তো এই 50% ইন্টারেস্ট রেটের একটা ব্যাংক, যেখানে তুমি টাকা জমা রাখছো ধরো 10K। তোমরা তো এখন খুব পশ, তাহলে তোমাদের জন্য 10K বলতেছে, ঠিক আছে? নিচে রাখো, হ্যাঁ 10K। থ্যাংক ইউ তাসিফ। তাহলে এই যে 50% ইন্টারেস্ট রেটে 10K তুমি জমা রাখছো, 10K থেকে তাহলে প্রত্যেক বছর কত করে আসবে ইন্টারেস্ট? 5,000 টাকা করে আসবে। কত টাকা করে? 10,000 টাকার উপরে 5,000 টাকা করে প্রত্যেক বছর ইন্টারেস্ট তুমি পাবা। এখন মনে করো এই 10,000 টাকাটা তুমি 4 বছরের জন্য রাখছো ব্যাংকে। আমরা যে ফিক্সড ডিপোজিট করি, এফডি করি বলি, তাহলে 4 বছরে তোমার সুদের টাকা হবে কত? 4 বছরের সুদের টাকা টোটাল 4 বছরের সুদের টাকা কত হবে? 20,000 টাকা, ঠিক আছে? 20,000 টাকা। এখন আমাকে বলো যে তুমি যখন ঠিক 4 বছর পরে ব্যাংকে যাবা, যখন তুমি তোমার টাকাটা উইথড্র করবা, কি কোন টাকা সহ? যেটা তুমি জমা রাখছিলা, তোমার মূলধন, পি, তোমার মূলধন সহ যখন 20,000 টাকা তুমি জমা করবা বা একসাথে নিবা, তখন তোমার মোট টাকা হবে কত টাকা? 30,000 টাকা। কত টাকা হবে? 30,000 টাকা। এখন আমাকে একটু বলো, 3টা কোয়েশ্চেন করতেছে, অ্যান্সার দাও। এই বেসিকটা ক্লিয়ার না করলে অঙ্ক বুঝবা না। তাহলে আমাকে বলো যে তোমার সুদ আসল কত, তোমার আসল কত, তোমার সুদ কত? 3টা প্রশ্ন অ্যান্সার দাও। সুদ আসল কত, তোমার সুদ কত পাইছো টোটাল, আর তোমার আসল টাকা কত, সুদ আসল কত, শুধু সুদের টাকা কত? 3টা জিনিস। একটা হচ্ছে শুধু আসল টাকা, আর একটা হচ্ছে শুধু সুদের টাকা, ইন্টারেস্টের টাকা, আর একটা হলো কম্বাইন্ড, ঠিক আছে? আর একটা হলো কম্বাইন্ড, মানে একসাথে। দেখি বলো, ঝটপট অ্যান্সার দাও, ঝটপট অ্যান্সার দাও। 3টা জিনিস আমাকে বলো। ভাইয়া আমার টোটাল সুদ আসলকে ইংলিশে অ্যামাউন্ট বলে, তাহলে কমেন্টে লিখো অ্যামাউন্ট কত, ইন্টারেস্ট কত, আর হচ্ছে প্রিন্সিপাল কত, মূলধন কত। লিখো, এটা না লিখলে পড়াবো না, কারণ এগুলো বুঝতে হবে। এখন তাহলে তুমি আমাকে বলো, তাহলে এই জিনিসের কি সূত্র মুখস্থ করা আসলে দরকার আছে? তাহলে আমি যদি সুদ আসল থেকে সুদের টাকা বিক্রি করি, আমি যদি 30,000 টাকা থেকে 20,000 টাকা বিক্রি করি, আমি ব্যাংকে কত টাকা রাখছি সেটা বের হয়ে যাবে। তার মানে সুদ আসল থেকে সুদ বিক্রি করলে আসল বের হবে, আর যদি আসল বিক্রি করো সুদ বের হবে। সিম্পল একটা জিনিস। এখন আসল আমরা অঙ্ক করবো। দেখো, আসল মুনাফা একত্রে কত? 1250 টাকা। প্রশ্নে যা বলতেছে তাই লিখবো। তাহলে কত? আসল যোগ মুনাফা, আসল যোগ মুনাফা, প্রশ্নে যা বলতেছে তাই লিখবো। আসল যোগ মুনাফা হচ্ছে কত? মুনাফা সমান হচ্ছে কত? আসল যোগ মুনাফা সমান হচ্ছে কত? খেয়াল করো, আসল যোগ মুনাফা সমান হচ্ছে কত? 1250। আমরা কি পড়তেছি? ভগ্নাংশের সুদ। তাহলে আমাকে প্রশ্নে বলছে আসল প্লাস মুনাফা, এটা সমান হচ্ছে কত? 1250। এরপর প্রশ্নে কি বলছে? মুনাফা আসলের 1/4, মানে 4/1 অংশ। কে কার অংশ বলছে? মুনাফা আসলের 4/1 অংশ। তাহলে কাকে ধরলে কাকে পাবা? মুনাফার সাথে আসলের একটা সম্পর্ক বলছে। সম্পর্ক হচ্ছে কি? মুনাফা সমান আসলকে আসলকে 4 দিয়ে ভাগ করলে 4 ভাগ করে 1 ভাগ হচ্ছে তোমার মুনাফা। তাহলে আমি যদি আসলকে ধরি, কমেন্ট করো, এই যে দুইটা জিনিসের মধ্যে সম্পর্কের কথা বলছে, তাহলে আমি কাকে ধরলে কাকে পাবো?
একটাও তো আমি এখানে কিছু জানি না, আমি মুনাফাও জানি না আসলও জানি না, কিন্তু একটা সম্পর্ক দিছে। তাহলে সম্পর্ক যেখানে দিবে সেখানে আমরা একটা সমীকরণ বানাইতে পারি বা একটা জিনিস ধরতে পারি। তাহলে আমাকে বলো, আমি যদি ধরি আসল, আমি যদি এখানে ধরলাম, তাহলে ধরি আসল হচ্ছে কত x। তাহলে আসল যদি x হয়, সুতরাং মুনাফা কত হবে? সুতরাং মুনাফা হবে কত আমার? x/4। কেন? দেখো, আসলের 4 ভাগের 1 ভাগ, আসলের 4 ভাগের 1 ভাগ মানে বুঝছো তো, আসল হচ্ছে x, তাহলে x কে 4 দিয়ে ভাগ করলেই হচ্ছে আমার মুনাফা। বুঝেছো? সেকেন্ড পার্ট, অঙ্কের সেকেন্ড পার্টটা বুঝছো? যদি এরকম হয় তখন আমাকে বলছে আসল কত বের করতে, তাহলে আমাকে বের করতে বলছে x = what, x = what, আসলের মানটা বের করতে বলছে। তাহলে কিভাবে বের করব? আমাকে প্রশ্নে দিয়েছে কি আসল আর মুনাফা মিলে 1250, তাহলে আমি আসল একটা বের করছি, মুনাফা একটা বের করছি, তাহলে দুটো যোগ করি, মান বসাই দেই, x + x/4 = 1250, তাই না? এখন এখান থেকে হিসাব নিকাশ করলে কত হয়? 5x/4 হয়। কিভাবে আমরা জানি এগুলা? 1250। তাহলে এখান থেকে যদি x এর মান বের করি, তাহলে x এর মান কত আসবে বলো তো? 1000। তাহলে আমার আসল টাকা হচ্ছে কত? 1000 টাকা। আসল টাকা হচ্ছে 1000 টাকা। তাহলে মুনাফা কত হবে? 1000 কে 4 দিয়ে ভাগ করে 1 ভাগ, কত? 250 টাকা। 250 হয় না? তাহলে আর মুনাফা আসল যোগ করলে কত? এখানে মুনাফা কত হবে? মুনাফা হবে 250 টাকা, 250। তাহলে মুনাফা আসলের টাকা যদি 1000 হয়, মুনাফার টাকা যদি 250 টাকা হয়, তাহলে যোগ করলে কত পাবো? 1250। ওই যে 1250। বুঝা আসছে? ক্লিয়ার সবাই? চলো চলো শোনো, কোন আসল, আমি কি আসল জানি না, আমাকে বলছে কোন আসল, তার মানে একটা আসল আছে, সেটাকে আমরা ধরে নিলাম x। তাহলে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 5500 টাকা হয়, মানে কোন একটা আসল, মানে কোন একটা মূলধন ব্যাংকে জমা রাখলে সেই ব্যাংকের 3 বছর পরে গিয়ে তুমি 5500 টাকা তুলতে পারবা, কি সহ? ইন্টারেস্ট সহ। যেটা জমা রাখছো সেটা প্লাস ওটার উপর ইন্টারেস্ট। অনেক করে বুঝাইছি মুনাফা আসল মানে কি। তাহলে কোন আসল মানে হচ্ছে কি জানি না, আমি কত টাকা রাখছি আমি সেটা জানি না, আমি ধরে নিলাম x টাকা আমি রাখছি একটা ব্যাংকে, সেখানে 3 বছর পরে আমার ইন্টারেস্ট সহ, সুদ সহ 5500 টাকা আমি পাইছি। আচ্ছা, এরপর কি বলছে দেখো, 3 বছরে কি বলছে? মুনাফা আসলে কত হইছে? 5500। আমরা যদি প্রথম পার্ট নিয়ে কাজ করে অঙ্কের, তাহলে কি বলছে আমাকে? মুনাফা যোগ আসল। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, ATQ, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন মুনাফা যোগ আসল, খেয়াল করো, মুনাফা যোগ আসল, দেখো মুনাফা যোগ আসল সমান কত বলছে? 5500 টাকা। আচ্ছা, এটা আমাকে বলছে, এবং এই আসলটা কত সেটা আমরা জানি না, আমরা কত ধরছি? x। আসলটা আমরা কত ধরছি? x। আচ্ছা, এরপর কি বলছে প্রশ্নের দ্বিতীয় অংশে? বলছে মুনাফা আসলের 8 ভাগের 3 ভাগ। তাহলে আমরা এখন দ্বিতীয় অংশ নিয়ে কাজ করব, সুন্দর করে অঙ্কগুলো করাচ্ছে স্টেপ বাই স্টেপ। মুনাফার আসলের মধ্যে আগের অঙ্কের মধ্যে একটা সম্পর্ক দিছে, তাহলে কাকে ধরলে কাকে পাবো? তাহলে আমি যদি আসলকে ধরে নেই, যেহেতু আসলের সাথে সম্পর্কটা দিচ্ছে, তাহলে আমি যদি ধরি আসল সমান x, তাহলে সুতরাং আমাকে বলো কমেন্টে মুনাফা সমান কত হবে? মুনাফা সমান কত হবে? মুনাফা সমান হবে 3x/8। 3x/8 কিভাবে? ওই যে x এর সাথে x এর কত অংশ বলছে? 8 ভাগের 3 ভাগ, তার মানে x এর মানে গুণ 3/8, তাহলে একসাথে গুণ করলে 3x/8। তাহলে আমাকে প্রশ্নে দিয়ে আছে এটা, আবার একটা শর্ত দিছে, আর প্রশ্নে কি বের করতে বলছে দেখো তো? মুনাফার হার বের করতে বলছে। কি বের করতে বলছে? মুনাফার হার। এখন মুনাফার হার মানে কি? রেট বের করা, রেট আর বের করা। কি বের করা? আর ইকুয়াল টু হোয়াট? কি বের করা? আর ইকুয়াল টু হোয়াট? তাহলে আর বের করার জন্য আমরা গতকালকে একটা সূত্র শিখছিলাম, সেটা মানে কি ছিল? দেখো, I ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই 100। এটা হচ্ছে
এখানে জিনিস কয়টা? চারটা জিনিস। একটা হচ্ছে ইন্টারেস্টের রেট, সুদের হার, আর একটা হচ্ছে বছরের সংখ্যা, আর একটা হচ্ছে মূলধন, আর একটা হচ্ছে সুদের পরিমাণ। তাহলে আজকে একটা বেসিক জিনিস শিখবা, যে কোনো সূত্রে যদি চারটা জিনিস থাকে, একটা, দুইটা, তিনটা, চারটা, 100 একটা সংখ্যা, ওটা কোনো কিছুই না। তাহলে যে কোনো সূত্রে যদি চারটা জিনিস থাকে, সেখান থেকে তিনটা জিনিস যদি জানো, তাহলে লাস্টের জিনিসটা তুমি বের করতে পারবা। মনে করো পি, এন, আর, এই তিনটা তুমি জানো। পি হচ্ছে মূলধন, এন হচ্ছে বছরের সংখ্যা, আর হচ্ছে তোমার ইন্টারেস্টের রেট। তাহলে তুমি সুদের পরিমাণ বের করতে পারবা। বুঝা আসছে? এখন আমার এখানে কি কি দিয়ে আছে দেখো তো, খেয়াল করো। আমার এখানে আমি পি মূলধন ধরছি কত? এক্স। মূলধন কত ধরছি? এক্স। খেয়াল করো, আর কিছু জানি আমরা? আমরা ইন্টারেস্টটা জানি। দেখো, এই যে আসল মুনাফা, আসল মুনাফা। আচ্ছা, আমরা একটু অঙ্ক করে আগে বের করি। আমরা শুধু এতটুকু জানি যে আমাদেরকে বের করতে হবে মুনাফার হার সমান কত। তাহলে মুনাফার হার বের করার জন্য আমাদের সূত্র কোনটা? আর ইকুয়াল টু আই ইন্টু 100 ডিভাইডেড বাই কত? পি ইন্টু এন। তাহলে এখানে আমাকে বছরের সংখ্যা লাগবে, মূলধন লাগবে, আমার সুদের পরিমাণ লাগবে। তো এর মধ্যে আমি শুধুমাত্র বছরের সংখ্যাটা জানি, বাকিগুলো জানি না। তো বাকিগুলো আমরা কিভাবে বের করবো? এখান থেকে বের করব। তাহলে আমার আসল হচ্ছে কত? এক্স। মুনাফা হচ্ছে কত? দেখো, ওখান থেকে জাস্ট মান বসাচ্ছি, আসলের মান, মুনাফার মান 3x/8। 3x/8 সমান হচ্ছে কত? 5500। 5500। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে আমি ধরছি, আর এটা হচ্ছে বের করতে হবে। তাহলে দেখো, আমি আসল আর মুনাফা সম্পর্ক থেকে আসল ধরছি এক্স, মুনাফা পাইছি, তো এটা এখানে জাস্ট বসাই দিছি, আর কিচ্ছু না। এখান থেকে আমার কি বের হবে? এক্স এর মান বের হবে। তাহলে এক্স এর মান বের হলে আমি আসল পাবো, মুনাফা পাবো। তাহলে আমার এন এর মান তো আগের থেকে দিয়ে আসছে 3 বছর। আমার দরকার ছিল পি এর মান, আই এর মান। এই দুটো আমি এখান থেকে বের করে ফেলতে পারবো। তাহলে দেখো, এখান থেকে যোগ বিয়োগ করলে কত হবে? 11x ডিভাইডেড বাই 8 সমান 5500। এখান থেকে যদি এক্স এর মান বের করি, তাহলে আমার আসবে 4000। তাহলে আমার মূলধন কত, মানে আসল কত? আসল হয়েছে কত তোমার? আসল কত হয়েছে? 4000। আসল কত হয়েছে? 4000। তাহলে 4000 যদি আসল হয়, এই যে আসল, এটা হচ্ছে কি বাইরে হয়েছে? আসল। আমি কি বের করছি? এটা আসল। তাহলে আসল যদি 4000 হয়, তাহলে মুনাফা কত? মুনাফা কত বলো আমাকে? মুনাফা দেখো, মুনাফা আসল মিলে 5500, সেখান থেকে 4000 হচ্ছে আমার মূল টাকা। তাহলে 1500 টাকা হচ্ছে আমার, 1500 টাকা হচ্ছে আমার মুনাফা। অঙ্কটা কি করছে আবার বলতেছে, দেখো, বলছে কোন একটা মূলধন ব্যাংকে জমা রাখলে সেটার উপর 3 বছরে ইন্টারেস্ট সহ আসল সহ যোগ করলে 5500 টাকা হয়। মুনাফার আসলে একটা সম্পর্ক দিয়েছে, মুনাফার হার বের করতে বলছে। তো মুনাফার হার মানে হচ্ছে আর। আর বের করতে গিয়ে আমাকে তিনটা জিনিস লাগবে, একটা আই এর মান, পি এর মান, এন এর মান। এন এর মান তো প্রশ্নে দিয়ে আছে। এখন আমি কি করছি? আসল আর মুনাফার সম্পর্ক দিয়ে প্রশ্নে যা দিয়েছে সেটা ব্যবহার করে আমি আই এর মান বের করছি, পি এর মান বের করছি। তাহলে আই এর মান কত, পি এর মান কত বলে দাও। আই এর মান কত, পি এর মান কত? দেখো, তাহলে আমার আয় হচ্ছে কত, মুনাফা হচ্ছে কত? 1500 টাকা। পি হচ্ছে কত? 4000 টাকা। কয় বছর? 3 বছর। এন এর মান হচ্ছে কত? 3। তাহলে এখান থেকে আর এর মান বের করো। আর ইকুয়াল টু কত? আই ইন্টু কত? 100 ডিভাইডেড বাই পি। পি এর মান হচ্ছে কত? 4000। 4000 ইন্টু কত? এন এর মান হচ্ছে কত? 3। আই এর মান কত? 1500। এই যে এখন অঙ্কটা করে তুমি মুনাফার হার বের করো। মুনাফার হার বের হবে 12.5%। এটা তোমাকে শুধু আমি দেখাইলাম যে অঙ্ক কিভাবে করতে হয়। অঙ্ক দেখে ভয় পাইলে অঙ্ক করতে পারবা না। অঙ্ককে আগে দেখবা, প্রশ্নে কি কি দিয়ে আছে লিখে ফেলবা, এরপর প্রশ্নে কি বের করতে হবে সেটা লিখে ফেলবা। এরপর চিন্তা করবা যেটা প্রশ্নে বের করতে বলছে সেটার জন্য আমার কি কি দরকার। যেমন প্রশ্নে আর এর মান বের করতে বলছে, আর এর মান বের করার জন্য আমার দরকার ছিল আই এর মান, পি এর মান। এই আই এর মান আর পি এর মান আমরা বের করছি কিভাবে? ওই যে সম্পর্কটাকে কাজে লাগাইছি। এরপর প্রশ্নে যেটা বলছে ওখান থেকে আমরা আই এর মানও বের করছি, পি এর মানও বের করছি। বলো, পারবা অঙ্ক এভাবে? পারবা? পারবা? ক্লিয়ার? পরের অঙ্কে যাই। বলছে কোন মূলধন, আবার সেম কথা বলতেছে না, কোন একটা মূলধন 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো। তাহলে কোন মূলধন, এটা আমরা জানি না, এক্স, এটাকে 3 বছরের জন্য বিনিয়োগ করা হলো। আচ্ছা,
এরপরে বলছে কি সুদের হার যদি 5 টাকা হয় তাহলে সুদ আসলের কত অংশ। দেখো কি কি দিয়ে আছে প্রশ্নে। প্রশ্নে প্রথমে আমরা পি মানে মূলধন ধরছি কত এক্স, মূলধন ধরছি এক্স। এরপরে কি কি দিয়ে আছে এন এর মান কয় বছর 3 বছর, এন এর মান হচ্ছে কত 3। এরপরে কি দিয়ে আছে 3 বছর দিয়ে আছে দেখো। এরপরে সুদের হার মানে আর এর মানটা দিয়ে আছে, আর এর মান, তাহলে সুদের হার হচ্ছে কত 5। এখন তোমাকে প্রশ্নে কি বের করতে বলছে, তোমাকে বলছে সুদ আসলের কত অংশ, মানে সুদ আর আসলের মধ্যে সম্পর্ক বের করতে বলছে। তাহলে ভাই আমাকে বলো সুদ আর আসলের মধ্যে যদি সম্পর্ক বের করতে হয় তোমাকে সুদও বের করতে হবে আসলও বের করতে হবে। তাহলে আসল তো আমরা ধরে রাখছি এক্স, তাহলে এখন আমাকে কি বের করতে হবে বলতো, সুদ বের করতে হবে মানে আই। তাহলে আমার আসল টাকাটা যদি এক্স এ হয়, দেখো আমার আসল টাকাটা খেয়াল করো, আসল টাকাটা যদি এক্স এ হয় যেটা আই বের হবে সেটাও কিন্তু এক্স এ বের হবে। তাহলে এটাও যদি এক্স ধরি এটা এক্স এ বের হবে। আর দুইটার মধ্যে আমি সম্পর্ক দেখাবো, আমাকে বলছে সম্পর্ক দেখাইতে, বুঝছো, আমাকে বলছে সম্পর্ক দেখাইতে। তাহলে আমি এখন আই এর মান বের করি। তো আই এর মান হচ্ছে কত পি ইন্টু এন ইন্টু আর ডিভাইডেড বাই কত 100। তাহলে পি এর মান হচ্ছে কত এক্স ইন্টু 3 ইন্টু 5 ডিভাইডেড বাই 100, তাহলে 15x ডিভাইডেড বাই 100, 5 দিয়ে যদি কাটাকাটি করো এটা হবে কত 3x বাই 20। তাহলে দেখো আমি আই এর মান বের করছি কত 3x বাই 20। দেখো আই এর মান বের করছি 3x বাই 20। দেখো আমি তোমাকে কি বলছিলাম, তুমি যখন আসলটাকে এক্স ধরছো তাহলে ইন্টারেস্ট যেটা সেটাও এক্স এ আসবে। এখন আমাকে দেখো হিসাব নিকাশ নিয়ে গুতাগুতি করে লাভ নাই, হিসাব নিকাশ কেমনে কি আসছে ভাইয়া দেখান, এখন আর হবে না, অনেক দিন অঙ্ক করাচ্ছি তোমাদেরকে, প্রায় আজকে কত নম্বর ক্লাস 6 নম্বর ক্লাস, তো এগুলো পারবা, পারাটা উচিত, বুঝছো। এখন দেখো কত সহজ, এখন তুমি সুদ বের করে ফেলছো আসল বের করে ফেলছো, তোমার সুদের পরিমাণ হচ্ছে কত, দেখো সুদের পরিমাণ হচ্ছে কত 3x বাই 20, আসল হচ্ছে কত x। বলছে এই যে সুদের পরিমাণ আসলের পরিমাণ এই দুটার মধ্যে একটা সম্পর্ক দেখাইতে, তাহলে সম্পর্ক কিভাবে দেখাইতে বলছে, বলছে সুদ আসলের কত অংশ, তাহলে সুদকে আসল দিয়ে ভাগ দিতে হবে, তাহলে সুদ ভাগ আসল। যদি এরকম বলে যে সুদ আসলের কত অংশ তাহলে ভাগ দিতে হবে কাকে, এই যে সুদের পরিমাণকে আসল দিয়ে ভাগ দিতে হবে। আবারও বলতেছি যদি বলে সুদ আসলের কত অংশ তাহলে সুদকে ভাগ দিতে হবে x দিয়ে। তাহলে ভাগ দেওয়ার পর আমরা এখন কি করব 3x ডিভাইডেড বাই 20, আমরা তো ভাগ করতে পারবো না, আমরা গুণ দিয়ে দিব, গুণ দিয়ে 1/x করে দিব। তাহলে ভাগ চিহ্নকে যখন গুণ চিহ্ন করা হয় তখন এই পরের সংখ্যাটা পাল্টাই যায়, এটা একটা বীজগণিতের নিয়ম। এখন এখানে গুণ চিহ্ন হয়েছে, এখন আমরা কাটাকাটি করতে পারবো কিভাবে, নিচের সংখ্যার সাথে উপরের সংখ্যা, উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা, আমরা এখানে x দেখতে পাচ্ছি এখানে x দেখতে পাচ্ছি, তাহলে দুইটা x কেটে দাও, এই x কেটে দাও x কেটে দাও, তাহলে কত হবে 3/20। তাহলে সুদ আসলের, দেখো সুদ আসলের 20 ভাগের 3 ভাগ, এটা হচ্ছে আমার সম্পর্ক 3/20। বুঝাচ্ছে, বলো ক্লিয়ার অঙ্ক, ক্লিয়ার সবাই, ক্লিয়ার সবাই, ক্লিয়ার। আচ্ছা এরপরের অঙ্কগুলো সহজ, ভগ্নাংশের অঙ্কগুলো হালকা একটু জটিল আছে। প্রথমে আমরা কি কি শিখছি, কি কি টাইপ শিখছি, প্রথমে আমরা শিখছি সুদ বের করা, তারপর সুদ আসল বের করা, সুদের হার বের করা, এরপরে ভগ্নাংশ দিয়ে দুই একটা অঙ্ক করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আসল বের করা, মূলধন, মানে এগুলো কি জানো, ওই যে সেম সূত্রটাই বারবার ঘুরে ফিরে আসতেছে। এখন আই সমান কত পি এন আর ডিভাইডেড বাই 100, এখানে কোনটা কি, এটা হচ্ছে আমার সুদের পরিমাণ। তাহলে প্রথমে তোমাকে শিখতে হবে আই কিভাবে বের করতে হয়, তারপর তোমাকে শিখতে হবে পি কিভাবে বের করতে হয়, পি মানে হচ্ছে মূলধন যেটা আমরা এখন শিখবো। এরপর তোমাকে শিখতে হবে সময় কিভাবে বের করতে হয়, মানে এন, এন হচ্ছে সময় কয় বছর, পি হচ্ছে মূলধন মানে কয় টাকা, আর হচ্ছে সুদের হার। তাহলে তোমাকে মোটামুটি সুদের হার বের করা শিখতে হবে, সুদ বের করা শিখতে হবে, সময় বের করা শিখতে হবে, মূলধন বের করা শিখতে হবে। তো আমরা এগুলোই শিখতেছি ঘুরে ফিরে, আর কিচ্ছু না, ঠিক আছে। তো এখন আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে আসল বা মূলধন বের করা, মানে পি সমান হোয়াট সেটা বের করতে হবে, পি
তাহলে পি এর সূত্র কি হবে রে, বলো পি এর সূত্র কি হবে, আই ইন্টু 100, এই যে এখান থেকে পি এর সূত্র বের করো তো, পি এন আর ডিভাইডেড বাই 100। যারা আজকে নতুন ক্লাসে আসছো তারা মনে করতেছো ভাইয়া মনে হয় সূত্র দিয়ে অঙ্ক করাচ্ছে, না, গতকালকে প্রত্যেকটা অঙ্ক আমরা নরমালি করছি, আজকেও নরমালি করব, সূত্র ছাড়াই করব। জাস্ট অঙ্কগুলো সহজ, এজন্য সূত্র দিয়ে সহজে চলে আসবে, বুঝছো। এই ভাইয়া অঙ্কগুলো মুখোমুখি করাইছি, ঐকিক নিয়ম দিয়েও করাইছি, শর্টকাট দিয়েও করাইছি, যেভাবে ইচ্ছা সেভাবে করাইছি। সো দেখো এখন আই সমান যদি পিএনআর হয়, এখানে কোনটা কি আমরা জানি তো, আই হচ্ছে সুদের টাকা, পি হচ্ছে তুমি ব্যাংকে কত টাকা রাখছো মানে তোমার মূলধন, এন হচ্ছে তুমি কয় বছরের জন্য রাখছো, আর হচ্ছে তোমাকে 100 টাকায় এক বছরে কয় টাকা সুদ দেয়, সুদের হার। তাহলে আমি এখন পি বের করব, আসল মানে হচ্ছে পি। তাহলে আসলের সূত্র কি হবে, এখান থেকে বের করো, পি সমান কি হবে 100, এখানে আসবে আই ইন্টু 100, তাহলে আর কি কি বাকি থাকবে এন ইন্টু আর। তাহলে আই ইন্টু 100 ডিভাইডেড বাই এন ইন্টু আর, এটা হচ্ছে আসল বের করার সূত্র। দেখো অঙ্কগুলো খুবই সহজ, পান্থাবাতের অঙ্ক। মেন অঙ্ক হচ্ছে আজকের ক্লাসের চক্রবৃদ্ধির অঙ্ক। চক্রবৃদ্ধির অঙ্ক শেষ না করে এখান থেকে যাবা, তার মানে তুমি আর আজকের ক্লাসটা লস। এগুলা পরীক্ষা আসবে না তেমন একটা, তাও করা দিচ্ছি। দেখো কি কি বলছে, দেখো 4 বছরের 10% সরল সুদের হারে 200 টাকা সুদ পেতে কত টাকা মূলধন বিনিয়োগ করতে হবে। তার অঙ্কটা চাইলে আমরা ঐকিক নিয়ম দিয়েও করতে পারি, চাইলে আমরা সূত্র দিয়ে করতে পারি। তাহলে সূত্র দিয়ে প্রথমে করাই, তারপর আমরা দেখি অন্যভাবে করা যায় কিনা। তাহলে সূত্র দিয়ে করতে গেলে কি কি লাগবে, কি কি দিয়ে আছে বলো। 4 বছরের কথা বলছে, তার মানে সময়, আমার সময় হচ্ছে এন এর মান, এন এর মান হচ্ছে কত 4 বছর, 4 বছর। এরপরে কি 10%, এটা হচ্ছে আমার সুদের হার মানে আর এর মান, আর এর মান হচ্ছে আমার 10। তারপর কি বলছে 4 বছরের 10% সরল সুদের হারে, 4 বছরে 10% হবে, 4 বছরে 10% সরল সুদের হারে 200 টাকা সুদ পাইতে। তাহলে সুদের পরিমাণ লেখা আছে কয় টাকা, সুদের পরিমাণ লেখা আছে কত টাকা 200 টাকা। তাহলে আমাকে কি বের করতে হবে, মূলধন কত, মূলধন কত টাকা, তাহলে পি বের করতে হবে। তাহলে প্রথমে আমরা সূত্র দিয়ে করি, সূত্র দিয়ে অঙ্ক করলে আসলে ফিল পাওয়া যায় না, তাও করি আমরা। দেখো পি সমান কত হবে 200 ইন্টু 100, মানে আই ইন্টু 100 ডিভাইডেড বাই এন এর মান হচ্ছে 4, আর এর মান হচ্ছে কত 10, 0 0 কাটো, 4 দিয়ে এটাকে কাটলে 50, 500 কত টাকা 500 টাকা, কত টাকা 500 টাকা। তাহলে এই অঙ্কের মানে কি বুঝছো, এই অঙ্কের মানে হচ্ছে, বাস্তবে চিন্তা করো, এই অঙ্কের মানে হচ্ছে যে একটা ব্যাংক আছে, যে ব্যাংকের ইন্টারেস্টের রেট, সুদের হার হচ্ছে কত 10%। আমাকে এক যুগে সবাই এখনই কমেন্টে লিখবা, একটা ব্যাংকের সুদের হার যদি 10% হয়, এই 10% কথাটার মানে কি, লিখো সবাই। গত বছর আসছিল এই মেটটা, ওয়াও কি ব্রিলিয়ান্ট স্টুডেন্টদেরকে আমি পড়াচ্ছি। কালকে এই একটা কথা আমি মিনিমাম 100 বার বলছি, মিনিমাম একটা ছেলে মেয়ে পর্যন্ত মেইন কথাটা লিখতেছে না। ইয়েস, এটাকে লিখছো জুবাইর, 1 বছরে 100 টাকা 10 টাকা সুদে বাচ্চাও জানে, কয় বছরে 1 বছরে 100 টাকায় 1 বছরে, মানে গাধাগুলা এই জিনিস না বুঝলে তুমি সুদের অঙ্ক কেন করতেছো। কালকে আমি মিনিমাম 50 বার বলছি কথাটার মানে কি, কথাটার মানে কি। একটা ব্যাংকের 10% সুদ মানে হচ্ছে সেই ব্যাংকে 100 টাকা জমা রাখলে 10 টাকা তুমি সুদ পাবা, কখন 1 বছর পরে গিয়ে। 1 বছর কতটা 1000 বার বলছি, তাও পারতেছো না। এটা হচ্ছে তোমাদের পড়াশোনার ডেডিকেশনের লেভেল, এই লেভেল দিয়ে চান্স পাবা। ওহ মস্কারি মনে করতেছো তোমরা। এই 10% সুদের কথাটা আমি কালকে অনেকবার বলছি, অনেকবার, এবং বলছি 5 স্টার 10 স্টার 100 স্টার দিয়ে লিখে রাখো, এই কথাটা মানে এইটা। 1 বছরে একটা ব্যাংকে 100 টাকা রাখলে 10 টাকা তুমি সুদ পাবা। 10% মানে 100 টাকা 10 টাকা সবাই জানে, কিন্তু কতদিন পরে, 1 বছর পরে, 1 বছর কথাটা ইম্পর্টেন্ট। সুদের অঙ্কে ইয়েস শুরুতে লিখছিলাম, দেখো তোমরা পারতেছো না। তাহলে তোমরা একটা ছেলে মেয়ে অঙ্ক করতেছো না, একটা ছেলে মেয়ে আগের অঙ্ক করতেছো না,
ভাই আমার কোনো লস নাই, আমি এখানে পড়াই চলে যাবো। আজকে 6 নাম্বার ক্লাস পড়াচ্ছি, এখান থেকে হয়তো 10, 12টা, 15টা বা টোটাল 20টা ক্লাস হবে, এরপর আমি চলে যাব, তোমাদেরই লস। 10% সরল সুদের হারে কি বলছে, 200 টাকা মুনাফা পেতে কত টাকা মূলধন বিনিয়োগ করতে হয়। আমি তোমাকে বলতেছিলাম যে সূত্র ছাড়া অঙ্কটা কিভাবে করবা, আমি তোমাকে বলতেছিলাম যে সূত্র ছাড়া অঙ্কটা কিভাবে করবা। তাহলে দেখো এখান থেকেই করব, এই কথাটা থেকে আমি এই অঙ্কটা আমি সূত্র ছাড়া করতে পারবো। আমি যদি ব্যাংকে কত টাকা সুদ পাই দেখি, আমি যদি ব্যাংকে 10 টাকা সুদ পাই, সেটা কয় বছরে, 1 বছরে, তখন আমার মূলধন হয় কত টাকা, 100 টাকা। ঠিক আছে, আমি যদি 10 টাকা সুদ পাই 1 বছরে, কত মূলধন হবে, মূলধন কত হবে, 10 বছর কি বলে 10 টাকা সুদ পাবো 1 বছরে, যদি মূলধন 100 টাকা হয়। এখান থেকে 1 টাকা 1 বছরের জন্য বের করবা, আর কত 200 টাকা 4 বছরের জন্য বের করবা, দেখবা ঠিকই আসছে 500 টাকা ঐকিক নিয়মে। তাহলে এই ঐকিক নিয়ম তুমি কখন বুঝবা, যখন তুমি এই কথাটার অর্থটা বুঝবা, যে আমি 10 টাকা সুদ পাবো যদি ব্যাংকে 1 বছর রাখি, কয় টাকা, 100 টাকা। আমি 100কে কেন রাখলাম এই পাশে, কারণ মূলধন বের করতে বলছে। তাহলে আমার মূলধন যদি 100 টাকা হয়, আমি সুদ পাই 10 টাকা, কয় বছরে, 1 বছরে। তাহলে আমার মূলধন কত হইলে আমি 200 টাকা সুদ পাবো কয় বছরে, 4 বছরে। সূত্র কি লাগবে, আর লাগবে না, অপশন দিয়েও করা যায়, ইয়েস অপশন দিয়েও করা যায়। তো এইভাবে ঐকিক নিয়ম করো, অঙ্কটা বের করতে পারবা। ভাই তোমাকে আমি অনেক কিছু শিখাচ্ছি, অনেক কিছু পড়াচ্ছি, কতটুক নিতে পারতেছো, কতটুক করতেছো, এটা তোমার উপর। এখান থেকে কি 500 কতজন জানি আছে ভর্তি, তো এই 500 জন কি সবাই চান্স পাবে, পাবে না। চান্স পাওয়াটা কখন, কে ডিফাইন করে জানো, কষ্ট। তুমি একটা অঙ্ক পারতেছো না, তুমি এখান থেকে হতাশ হয়ে যাবা গা, বাট তোমার জায়গায় অন্য একটা ছেলে ধৈর্য ধরে স্টিক হয়ে থাকবে। এখানে শুরুতে অনেক ছেলে ছিল যারা অনেক ছেলে মেয়ে ছিল যারা অঙ্ক পারতো না, টোটালি পারতো না, ভয় পাইতো, বাট ওরা লেগেছিল, এখন পারতেছে। তোমারও এই সেম কাজটাই করতে হবে। কষ্ট না করলে কখনোই তুমি ভালো করতে পারবে না, চান্স পাবা না। দেখো এই অঙ্কটা দেখো, বাৎসরিক 6% মুনাফায় কোন মূলধনের উপরে 5 বছরে 360 টাকা সুদ আসবে, 360 টাকা সুদ আসবে, বুঝছো? তাহলে এই অঙ্কটা ওইভাবে করো, মুখোমুখি করে ফেলো। তাহলে দেখো 100 টাকা 1 বছরে কত টাকা সুদ আসে, 6% সুদ। তাহলে 100 টাকায় 5 বছরে সুদ আসবে কত, 30% সুদ। তাহলে 5 বছরে 30% সুদ। তাহলে আমরা যদি এভাবে বের করি, আচ্ছা তোমরা পারবে না, বাদ দাও, সূত্র দিয়ে করা দিচ্ছি। তাহলে দেখো আর এর মান হচ্ছে কত, খেয়াল করো, ঐকিক নিয়ম দিয়ে আগের মতো চাইলে করতে পারবা, আর সূত্র দিয়ে করতে চাইলে করো। আর এর মান হচ্ছে কত, 6। তারপরে কত, মূলধন আমাকে বের করতে হবে, এন এর মান কত দিয়ে আছে, 5। মুনাফা আয়ের পরিমাণ হচ্ছে কত, 360। তাহলে আমাকে বের করতে হবে কি, পি। তাহলে এটা সূত্র দিয়ে বের করে আমাকে অ্যান্সার বলো। আর যার ইচ্ছা সে ঐকিক নিয়ম দিয়ে বের করতে পারবা। 1200 সবার অ্যান্সার 1200, রাইট? ইয়েস, ভেরি গুড, 1200 টাকা। চলো এই আমাকে কি চেক করতে হবে 1200 আসছে কিনা। বারোশো আসছে কিনা দেখি। তাহলে 6%, 100 টাকায় 6 টাকা, 1000 টাকায় হচ্ছে 60 টাকা। তাহলে 60 টাকা যদি হয় 5 বছরে, 530 টাকা, 530 মানে হচ্ছে কত, 300 টাকা। আর কত, 20 টাকা, ঠিক আছে। আর 200 টাকার জন্য আসবে কত, 60 টাকা। ঠিক আছে, সবার 1200 টাকা, ইয়েস। চলো সেম অঙ্ক। আচ্ছা এটা কি সেম অঙ্ক না, একটু পাল্টাইছে। দেখো সুদের হার 7% থেকে কমে 5% হয়েছে। দেখো সুদের হার কি বলছে, 7% থেকে কমে গিয়ে 5% হওয়ায় এক ব্যক্তির ইনকাম 5 বছরে 70 টাকা কমে গেল, তার মূলধন কত? এই অঙ্কটাও সেম, চাইলে তুমি বেসিক দিয়ে করতে পারবা, চাইলে তুমি সূত্র দিয়ে করতে পারবা। আচ্ছা আমি আগে একটু বুঝাই দিই, তাহলে করতে পারবা। বলছে দেখো আসল বের করা অঙ্ক এগুলাই, এর থেকে আর কঠিন অঙ্ক এখানে আসে না। বলছে সুদের হার 7% থেকে কমে গেল 5%, মানে 2% কমে গেছে। সুদের হার কত পার্সেন্ট কমছে, 2% কমে গেছে। 2% কমে যাওয়ার কারণে এক ব্যক্তিরাই 5 বছরে 70 টাকা কমে গেছে।
কত টাকা কমে গেছে? 5 বছরে 70 টাকা কমে গেছে। তাহলে 1 বছরে কত টাকা কমছে বলো তো? 5 বছরে যদি 70 টাকা কমে যায়, তাহলে 1 বছরে কমছে কত টাকা? 5 বছরে কমছে 70 টাকা। তাহলে 1 বছরে কত টাকা কমছে? 5 14 70 না? তাহলে প্রতি বছর 14 টাকা করে কমছে, প্রত্যেক বছরে 14 টাকা করে কমছে। এখন একটা জিনিস খেয়াল করো, সুদের হার 2%, সুদের হার হচ্ছে কত? 2% কমে গেছে। তার মানে কি? আচ্ছা, তার মানে কি একটু চিন্তা করো, মানে 100 টাকায় 1 বছরে 2 টাকা করে কমে গেছে। একটু চিন্তা করো, দেখবা অঙ্কটা খুব খুব সহজ। আমি একটু সময় নিয়ে করাবো যেন একটু বেসিকটা তোমার ক্লিয়ার হয়। তাহলে সুদের হার কমছে কয় টাকা, কয় পার্সেন্ট? 2%। তার মানে 100 টাকায় 1 বছরে 2 টাকা করে তোমাকে কম দিবে ব্যাংকে। প্রতি 100 টাকায় 1 বছরে 2 টাকা করে কম দিবে। এই কম দেওয়ার কারণে তোমার 1 বছরে 14 টাকা করে ইনকাম কমে গেছে। তাহলে তোমাকে বের করতে বলছো তোমার মূলধন কত, ওই ব্যাংকে তুমি কত টাকা রাখছিলা। মনে হয় ব্যাংকে তুমি প্রথমে রাখছিলা 7% সুদে, কিন্তু এরপরে এটা সুদ করে ফেলছে 5%। ব্যাংক তোমাকে সুদের পরিমাণটা কমাই দিছে। তাহলে কত পার্সেন্ট কমাইছে? 2%। 2% কমানোর কারণে টোটাল 5 বছরে তুমি 70 টাকা কম পাইছো। তার মানে প্রতি বছরে তুমি 14 টাকা করে কম পাইছো। আচ্ছা, একটা হচ্ছে ঐকিক নিয়ম আর একটা হচ্ছে সূত্র। প্রথমে আমরা ঐকিক নিয়ম দিয়ে করি। তাহলে দেখো 2 টাকা, ঐকিক নিয়ম দিয়ে কিভাবে করতেছে দেখো, 2 টাকা কমে গেছে 1 বছরে যদি মূলধন 100 টাকা হয়। 2 টাকা কমে যায় 1 বছরে যদি মূলধন 100 টাকা হয়। কোত্থেকে পাইছি? এই কথা থেকে পাইছি, এই কথাটা। 2% কমে গেছে কথাটার মানে হচ্ছে ব্যাংক আমাকে প্রতি 100 টাকায় 2 টাকা করে কম দিবে। তাহলে আমি যদি ব্যাংকে 100 টাকা রাখি, আমি 2 টাকা করে কম পাবো। তাহলে আমি যদি ব্যাংকে 1 টাকা রাখি কয় বছরের জন্য? 1 বছরের জন্য, তাহলে আমি কত পাবো? 100/2 টাকা, মানে হচ্ছে কত? 50 টাকা। একসাথে লিখি 50 টাকা, 50। এখন 1 বছরে যদি 14 টাকা কমে, তাহলে যদি 14 টাকা কমে যায় 1 বছরে, তখন আমার মূলধন কত হবে? 2 টাকা কমে গেলে মূলধন 100 টাকা, তাহলে 14 টাকা কমে গেলে মূলধন কত? 50 গুণ 14 সমান 700 টাকা। এখন বুঝছো আমি 5 বছরকে কেন 1 বছরে নিয়ে গেছি? কারণ সুদের হারটা 1 বছরের হিসাব। তাহলে আমাকে ঐকিক নিয়মটা মিলাইতে হয়েছে না, এজন্য। তাহলে 1 বছরে 2 টাকা কমলে সুদের হার মানে মূলধন হচ্ছে কত? 100 টাকা। 1 বছরে 2 টাকা কমলে মূলধন 100 টাকা। 1 বছরে 1 টাকা কমলে মূলধন 50 টাকা। আর 1 বছরে যদি 14 টাকা কমে মূলধন হচ্ছে আমার 700 টাকা। শেষ। ক্লিয়ার? এখন সূত্র দিয়ে করো। আচ্ছা, আমি কেন সূত্র ছাড়া অঙ্ক করাই? কখনো জিজ্ঞেস করছো? কখনো জিজ্ঞেস করছো যে সূত্র ছাড়া ভাইয়া কেন অঙ্ক করান? সূত্র ছাড়া অঙ্ক করানো মানে অঙ্কটা তুমি বুঝে করতেছো, বুঝে বুঝে ফিল করে করে করতেছো। এবং অঙ্ক যখন তুমি বুঝে করবা, অঙ্ক যদি তোমাকে কঠিন করে, একটু এদিক সেদিক ঘুরাই দেয়, তখন তুমি সেটা সমাধান করতে পারবা। প্রত্যেকটা অঙ্ক হুবহু কখনো আসে না। আমি চাচ্ছি তুমি অঙ্ক বুঝে বুঝে করো, তোমার বেসিকটা ডেভেলপ হোক। তাইলে পরীক্ষার হলে গিয়ে তোমার যদি অঙ্ক ঘুরাই দেয়, তুমি প্যানিক না করে আমার কথাটা তোমার মনে পড়বে যে ভাই আমাকে তো বুঝাইছে যে এইটা মানে এইটা, এইটা মানে এইটা। ওইভাবে অঙ্ক করলে অঙ্ক শিখবা, সূত্র দিয়ে অঙ্ক করলে শিখবা না। শেষ। এখন সূত্র দিয়ে কিভাবে অঙ্ক করবা? সূত্র দিয়ে অঙ্ক করবা যে তোমার এখানে ইন্টারেস্ট দেখো 2% কমে যাওয়ার কারণে তোমার 70 টাকা কমে গেছে। তার মানে কি? তোমার যদি 2% থাকতো, বেশি থাকতো, মানে 2% যদি ইন্টারেস্ট রেটটা বেশি থাকতো, তখন তোমার ইনকাম হইতো কত? 70 টাকা 5 বছরে। তাহলে এখানে আর এর মান হবে কত? 2, এন এর মান হবে 5, আই এর মান হবে 70, পি এর মানটা বের করবা। ঠিক আছে? পি এর মানটা বের করবা। দেখো তো বের হয় কিনা। পি সমান হচ্ছে কত? 70 ইন্টু কত? 100। তাহলে আই ইন্টু 100 না? আচ্ছা, তারপর কি বলছে দেখো, সূত্রটা কি ছিল দেখি, আমরা একটু মিলাই দেখি কি কি দিয়ে আছে। এন এর মান একটু লিখে ফেলে কি কি দিয়ে আছে। এন এর মান হচ্ছে কত? 5,
তারপরে আই এর মান হচ্ছে 70, আর এর মান হচ্ছে কত 2, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে কত 5 দুগুণ 10 মানে 52, তাই না? আর এর মান এবং এন এর মান। তাহলে এখন মিলাও, উপরে আসছে 7000 টাকা, নিচে আসছে 10 টাকা, একটা শূন্য কেটে গেলে 700 টাকা। হ্যাঁ, সূত্র দিয়ে অঙ্ক পারবা, কিন্তু অঙ্ক সূত্র দিয়ে করালে অঙ্কের ফিলটা পাবা না, বেসিকটা পাবা না, বুঝছো? চলো শেষ। সুদ বের করা অঙ্ক মানে মূলধন বের করা অঙ্ক যেগুলো করে সেখান থেকে আসে, এখান থেকে আসে, আর বেশি কিছু আসে না। একজনে তো বললোই যে এখান থেকে গত বছর অঙ্ক আসছে। এখন আমরা সময় বের করব, সময়, ঠিক আছে। আমরা অ্যাকচুয়ালি কি বের করতেছি জানো? প্রথমে আমরা আই বের করা শিখছি, তারপরে পি, তারপরে এন, তারপরে আর, এগুলো শিখতেছি। এখন আমরা কি বের করা শিখবো? এন বের করা শিখবো। কি বের করা শিখবো? এন। তাহলে এন এর সূত্র কি হবে? সময়। এন এর সূত্র কি হবে দেখো, এন এর সূত্র কি হবে দেখো, আই সমান পি এন আর। এই চক্রবৃদ্ধি ছাড়া এখান থেকে ক্লাস থেকে কেউ নড়বে না। চক্রবৃদ্ধি না বুঝে গেলে এই ক্লাস করে কোনো লাভ নাই, এগুলো জাস্ট নরমাল, এটাই শেষ, এটাই শেষ টাইপ। এরপর আমরা চক্রবৃদ্ধিতে যাবো। এই যে চক্রবৃদ্ধি, দেখো কি করতেছিলাম আমরা, এন এর মান বের করতে হবে। সময় মানে হচ্ছে এন এর মান, এবং সময়টা বের হবে বছরে, সময়টা বের হবে বছরে, কারণ এন এর মান সবসময় বছরে কাউন্ট করতে হয়। আই এর মান এটা টাকা দিয়ে কাউন্ট, পি এর মান এটা টাকা দিয়ে, এন এর মান এটা বছর দিয়ে, আর এর মান এটা সংখ্যা দিয়ে। এটা গত ক্লাসে দেখাইছি। তাহলে এন এর মান কত হবে রে? I into 100 divided by P into R। খুবই সহজ এগুলা, ঠিক আছে। এটা হবে আমাদের সূত্র, ঠিক আছে। নিচে পি আর বসবে, উপর I into 100 বসতে। দেখো 10% হারে কত সময়ে 500 টাকার সুদ 100 টাকা হবে? কি বলছে দেখো, 10% হারে কত সময়ে 500 টাকার সুদ 100 টাকা হবে? এটা কি সূত্র লিখে বের করতে হয়? তাহলে দেখো 100 টাকায় 10 টাকা করে বাড়বে, তাহলে 500 টাকায় বাড়বে 50 টাকা। 500 টাকায় কত কত বাড়বে? এই এটার ইয়া তো ভুল দিয়ে আছে, ওফো, এটা অপশনটা ভুল দিয়ে আছে, দেখি বাকিগুলো ভুল আছে। না, ভুল নেই। আচ্ছা, এটা অপশনটা ভুল দিয়ে আছে। দেখো 10% হারে কত সময়ে 500 টাকার সুদ 100 টাকা হবে? তাহলে 10% হারে মানে কি, এক বছরে কয় টাকা? এক বছরে 100 টাকায় 10 টাকা। কি বলছি, এই 10% এই কথাটা মানে বোঝা মানে অর্ধেক অঙ্ক সমাধান হয়ে যাবে। অপশন নাই, আমি বলে দিছি, 2 হবে। এ দেখো 10% কথাটার অর্থ যদি তুমি বুঝো, প্রত্যেকটা অঙ্ক তোমার জন্য পান্থাবাদ। কিভাবে দেখো, 10% মানে হচ্ছে আমাকে 100 টাকাতে এক বছরে কয় টাকা সুদ দিবে? 10 টাকা সুদ দিবে। তাহলে আমাকে 500 টাকা এক বছরে কত টাকা সুদ দিবে দেখো তো। তাহলে 500 টাকায় আমাকে এক বছরে সুদ দিবে কত টাকা? 100 টাকা যদি 10 টাকা হয়, 500 টাকায় 5 10 50 টাকা। তাহলে আমার টাকা হচ্ছে কত? 500 টাকা। এই 500 টাকায় এক বছর পর আমি 50 টাকা পাবো। আমাকে পাইতে হবে 100 টাকা, এই যে 100 টাকা। তাহলে এক বছরে 50 টাকা করলে দ্বিতীয় বছরে গিয়ে আমি 100 টাকা পাবো। তাহলে এটার জন্য কোনো সূত্র দরকার আছে ভাই? নাই, বুঝছো? আর সূত্র দিয়ে মিলাইলে এটা মিলাও, করতে চাইলে করো। এখন দেখো এটা হচ্ছে 6 সমস্ত 1/4%। 6 সমস্ত 1/4% হারে কত সময়ে 96 টাকার সুদ 18 টাকা হবে? এই অঙ্ক তোমাকে সূত্র দিয়ে করতে হবে, কারণ এখানে হিসাব নিকাশ গুলা তোমায় মুখে মুখে পারবা না। তাহলে সূত্র দিয়ে করি, চলো। কি কি দিয়ে আছে বলো আমাকে? আর এর মানটা দিয়ে আছে। আর এর মান হচ্ছে কত? 6 সমস্ত 4/1। এটাকে কি করতে হয়? 4 দিয়ে 6 কে গুণ করতে হয়, এটার সাথে 1 যোগ করতে হয়। তাহলে 4 6 24, একে 25, নিচে হচ্ছে 4। এটা হচ্ছে আমার সেম বল আমি করতেছি। দেখো আর এর মান লিখলে এখানে পার্সেন্টেজ লিখবে না, এটা কালকে বলছিলাম, দেহ পাবা মন পাবা না বলছিলাম। মানে আর এর মান লিখবো কিন্তু পার্সেন্টেজ হবে না, কারণ আমি সূত্রের মধ্যে 100 লিখে ফেলছি। যদি এখানে আমি আবার পার্সেন্টেজ লিখি, সূত্রের মধ্যে আমাকে আবার 100 আনতে হবে, তখন সূত্রটা ভুল হয়ে যাবে। সেজন্য আর এর মানে কখনো পার্সেন্টেজ লিখবা না। তারপর কি বের করতে বলছে? 96 টাকা। 96 টাকা হচ্ছে আমার প্রিন্সিপাল। প্রিন্সিপাল মানে হচ্ছে মূলধন। এরপরে সুদ, সুদের পরিমাণ, আয়ের পরিমাণ হচ্ছে কত টাকা? 18 টাকা। তাহলে তোমাকে কি বের করতে বলছে? এন এর মান। তাহলে আমরা জানি n ইকুয়াল টু
I into 100 divided by P into R। এখন মানগুলো বসাও। I এর মান দিছে কত 18 ইন্টু 100 ডিভাইডেড বাই P এর মান হচ্ছে কত 96 ইন্টু R এর মান কত 25/4। একদম সরাসরি বসাই দিবা, ভয় পাওয়ার দরকার নাই। এই দেখো এখন আমি সবকিছু বসাইছি। এখন তোমার চিন্তা এটা নিয়ে তো না ভাই এটা আবার কিভাবে করবো, কালকেও করাইছি আজকেও করাচ্ছি। দেখো এখানে মাঝখানে গুণ চিহ্ন আছে না, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে মাঝখানে গুণ চিহ্ন থাকা মানে তুমি কাটাকাটি করতে পারবা কিরকম উপরে নিচে। তাহলে উপরের সংখ্যা হচ্ছে 96, কারণ 96 এর নিচে একটা 1 আছে। তাহলে আমি 4 দিয়ে যদি 96 কে কাটি তাহলে কত হবে 24। কত হবে 24। তাহলে এখানে বসবে 24, এখান থেকে 4টা মুছে যাবে, ভেনিশ হয়ে যাবে। তাহলে এখন 24 ইন্টু 25 উপরে 118। এখন কাটাকাটি সহজ, এটা দিয়ে এটাকে কাটলে 4, এরপর এটা দিয়ে এটাকে কাটলে 6, 6 দিয়ে 18 কে কাটলে 3, তার মানে 3 বছর। অ্যান্সার হবে কত 3 বছর। ক্লিয়ার? শেষ। চক্রবৃদ্ধি যাব। তাহলে চক্রবৃদ্ধিতে যাওয়ার আগে সরল সুদ, আমাদের সুদ কয় প্রকার? 2 প্রকার, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। সরল সুদের সব ধরনের অঙ্ক করানো শেষ। বলো কঠিন নাকি সহজ? অঙ্ক কি কঠিন লাগতেছে নাকি সহজ লাগতেছে? বলো একটু কমেন্টে বলো। চক্রবৃদ্ধিতে যাবো একটু পরে। কঠিন? ওকে চলো চলে আসো। ওরে বাবা গান শুনলে দেখি লাইভের সংখ্যা বেড়ে যায়। যাই হোক রিল্যাক্সড, চলো রিল্যাক্স সবাই, চলো চক্রবৃদ্ধিতে যাই এখন। আচ্ছা ক্লাস শেষ করে আবার শুনবো গান। চলো এখন আমরা শিখবো কি কম্পাউন্ড ইন্টারেস্ট, সিআই। আগে শিখছি এসআই, সিম্পল ইন্টারেস্ট। চলো এখন আমরা চক্রবৃদ্ধি সুদ শিখবো। সূত্র পড়ে চক্রবৃদ্ধি সুদ আসলে সূত্র, একটা সূত্র আছে। মজার ব্যাপার হচ্ছে এই সূত্র দিয়ে আমি একটা সিঙ্গেল অঙ্ক আমি করাবো না। এই চক্রবৃদ্ধি সুদ আসলে যে সূত্রটা, এই সূত্র খালি আমি তোমাকে দেখানোর জন্য লিখবো, এটা দিয়ে আমি একটা সিঙ্গেল অঙ্ক করাবো না। দেখো তো এটা দিয়ে যদি অঙ্ক করতে না চাও তোমাকে আগে বেসিকটা বুঝতে হবে। চক্রবৃদ্ধি সুদ মানে কি? মনে করো তুমি ব্যাংকে 500 টাকা রাখছো এবং ওই ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে কত 10%। তাহলে 10% যদি ইন্টারেস্ট রেট হয় প্রতি বছর বছর তুমি টাকা তুলবা, কি সুদের টাকা। তাহলে প্রথম বছরে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বছর, 1 নাম্বার বছর ফার্স্ট, এটা আমরা সরল সুদ যেটা আগে করে আসছি সেটা শিখতেছি। তাহলে 500 টাকার 10% মানে 50 টাকা। তাহলে প্রথম বছর তুমি সুদের টাকা পাবা 50। দ্বিতীয় বছরে গিয়ে সেকেন্ড, তাও তুমি 50 টাকাই পাবা। তৃতীয় বছরে গিয়ে তাও তুমি 50 টাকা। এরকম 100 বছর থাকলেও তুমি খালি 50 টাকা করেই পাবা, বেশি পাবা না। এটাই হচ্ছে সরল সুদ। তাহলে সরল সুদে কি হয়? যে টাকাটা ব্যাংকে রাখছো সেটা পরিবর্তন হবে না, যে টাকা সুদ পাও সেটা পরিবর্তন হবে না, ফিক্সড অ্যামাউন্টের সুদ পাবা। কিন্তু চক্রবৃদ্ধি জিনিসটা কিরকম? কম্পাউন্ড। এটাকে বলা হয় সিম্পল ইন্টারেস্ট, ওটাকে বলা হয় কম্পাউন্ড ইন্টারেস্ট। চক্রবৃদ্ধি জিনিসটা হচ্ছে, মনে করো তুমি ব্যাংকে রাখছো 500 টাকা, আমি একবার বুঝাবো, এরপরে আর একটা কথাও বলবো না, অঙ্ক চলে যাব। যে মন দিবা না তার দোষ। সেম টাকাটা তুমি এখন রাখতেছো চক্রবৃদ্ধি আকারে। তাহলে চক্রবৃদ্ধি আকারে রাখলে কি হচ্ছে দেখো তো, প্রথম বছরে তুমি ঠিকই সুদ পাবা 50 টাকা। প্রথম বছরে কি বলছি? প্রথম বছরে তুমি সুদ পাবা 50 টাকা। কয় টাকার উপরে পাইছো? 500 টাকার উপরে। তার মানে তোমার মূলধন হচ্ছে কত? 500 টাকা। এখান থেকে খুবই সারা জীবনের জন্য একটা ইম্পর্টেন্ট কথা দেখে রাখো। চক্রবৃদ্ধি বলো সরল সুদ বলো, চক্রবৃদ্ধি সুদ বলো সরল সুদ বলো, প্রথম বছরে দুইখানেই টাকা সমান। এখানেও 50, এখানেও 50। তাহলে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদের সাথে সরল সুদের কোনো পার্থক্য হয় না। কেন হয় না? কারণ তুমি যখন চক্রবৃদ্ধিতে পরের বছর টাকা তুলতে যাবা, তখন তুমি এই 500 টাকা আসলের জন্য পাবা 50 টাকা সুদ 10% হিসাবে,
এবং আগের বছরের যে 50 টাকা সুদ হয়েছে সেটার উপর তুমি পাবা 5 টাকা সুদ, তাও কত পার্সেন্টে? 10%। তার মানে চক্রবৃদ্ধিতে তুমি সুদের টাকার উপর সুদ পাচ্ছ, আসল টাকার উপর সুদ পাচ্ছ। তাহলে তুমি এখানে টোটাল সুদ পাইছো কত টাকা? 55 টাকা। কিসের উপরে? টোটাল 500 টাকা প্লাস 50। মানে তোমার মূলধন এখন হয়ে গেছে দ্বিতীয় বছরে এসে, সেকেন্ড বছরে এসে তোমার মূলধন হয়ে গেছে 550 টাকা। এই 550 টাকার উপরে তুমি 55 টাকা কি পাইছো? সুদ পাইছো। এরপরে যদি তৃতীয় বছরে যাও, থার্ড, তখন তুমি কি করবা? তোমার মেইন টাকা হচ্ছে 500 টাকা, সেটার জন্য 50 টাকা সুদ পাবা। কিন্তু আগের বছরের সুদ কত ছিল? 55, মানে 50 যোগ 5। এই দুইটার উপরে তুমি আবার কি পাবা? 10% আকারে সুদ পাবা। তাহলে এই 50 টাকার উপরে পাবা কত? 5 টাকা আগের মতো। আর এই 5 টাকার উপরে তুমি পাবা 0.1 টাকা, নাকি কত? 10%, তাহলে 0.5 টাকা। দেখো, তাহলে তৃতীয় বছরে তুমি সুদ পাচ্ছ কয় টাকার উপরে? প্রথমে পাইছো 500 টাকা, এই যে 500 টাকা, তারপরে পাইছো 550 টাকার উপরে। এরপরে যে মানে তৃতীয় বছরে যে টাকাটা তুমি সুদ পাচ্ছ, এই যে 55.5 টাকা, এটা তুমি সুদ পাচ্ছ কিসের উপরে? 555 টাকার উপরে। 555 টাকার উপরে। আর একবার বুঝাবো, দেখো তো এখন চক্রবৃদ্ধি সুদ জিনিসটাতে কি হচ্ছে দেখো, প্রত্যেক বছর তোমার মূলধন বাড়তেছে, সুদের পরিমাণও বাড়তেছে। দেখো প্রত্যেক বছর তোমার মূলধন বাড়তেছে 500 টাকা, 550, 555, এটা হচ্ছে তোমার মূলধন। তাহলে প্রত্যেক বছর তোমার মূলধন বাড়তেছে, যেটা এখানে কখনো বাড়ে না। প্রত্যেক বছর তোমার সুদের টাকা বাড়তেছে, সুদের টাকা বাড়তেছে, সুদের টাকা বাড়তেছে, যেই সুদের টাকাটা এইখানে কখনো বাড়ে না। তাহলে চক্রবৃদ্ধি সুদ হচ্ছে যেখানে প্রত্যেক বছর সুদের টাকাও বাড়বে, প্রত্যেক বছর তুমি 500 যে টাকাটা রেখে আসছো ওই টাকা থেকেও বাড়বে, মানে সুদের টাকাও বাড়বে, আসলের টাকাও বাড়বে। এটা হচ্ছে চক্রবৃদ্ধি, যেখানে সুদের টাকা বাড়বে, আসলের টাকা বাড়বে। এখন চক্রবৃদ্ধিটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে দেখো, এটা তো দেখাইছে জাস্ট উদাহরণ। এখন অ্যাকচুয়াল জিনিসটা দেখো। মনে করো তোমার কাছে 5,000 টাকা আছে। এই 5,000 টাকাটা তুমি 10% রেটে, 10% রেট মানে তো আর বোঝাতে হচ্ছে না, তুমি চক্রবৃদ্ধি সুদে রাখছো। তাহলে প্রথম বছর, এখানে লিখো প্রথম, তাহলে আমাকে বলো প্রথম বছরে তুমি কত টাকা সুদ পাবা? 500 টাকা। কি বলছি? এটা তো আর কঠিন কিছু না, রকেট সায়েন্স তো না। একটা ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে 10%। তুমি টাকা রাখছো 5,000 টাকা, কোন সুদে রাখছো? কম্পাউন্ড ইন্টারেস্টে রাখছো, চক্রবৃদ্ধিতে রাখছো, চক্রবৃদ্ধিতে রাখছো। কি বলছো? 605। কি বলছো? 605 হলো না কেন? কোনটা 605 এর কথা বলতেছো? কোনটা? ওটা তো সুদে আসলে মিলে 605 হবে। সুদে আসলে মিলে, সুদ আলাদা, আসল আলাদা। এখানে দেখো, এটা খেয়াল করো, এই উদাহরণ খেয়াল করো, তোমার কমেন্ট আমি পরে দেখছি, খেয়াল করো। তৃতীয় বছর 555 হলো কেন? আচ্ছা দেখাচ্ছে কেন হয়েছে, এইটা দেখো, এই উদাহরণ দেখো, ভালো মতো দেখো, প্লিজ মন দাও। এটাতে দেখো, এটাতে দেখো, আমি প্রথম বছরের হিসাব করতেছি, কত টাকা রাখছি? 5,000 টাকা রাখছি, 10% আমি প্রথম বছর কত টাকা সুদ পাবো? এটা হচ্ছে আমার মূলধন, এটা হচ্ছে আমার মূলধন, এটা হচ্ছে আমার সুদ, এটা এইদিকে আমার সুদ। তাহলে 5,000 টাকায় 10%-এ 500 টাকা পাবো। এটা খেয়াল করো, এটা খেয়াল করো। এই কমেন্টে এত বেশি মাস্টার হইতে হবে না, এটা খেয়াল করো, তাহলে বুঝে যাবা। প্রথম বছরটা ঠিক আছে। এখন দ্বিতীয় বছরের হিসাব কিভাবে হবে জানো? দ্বিতীয় বছরের মূলধন হবে এই দুইটা যোগফল। তাহলে আমি আবার দ্বিতীয় বছর লিখতেছি। তাহলে দ্বিতীয় বছরের মূলধন হবে 5,500 টাকা। এই 5,500 টাকার উপর আমি কত সুদ পাবো? 10%। তাহলে কত টাকা সুদ পাবো? 5,000 টাকার উপরে 500 টাকা পাইলে 5,500 টাকার উপর আমি কত টাকা পাবো? 550 টাকা। এরপরে আমাকে এক যুগে সবাই কমেন্টে বলো,
তৃতীয় বছরের মূলধন কত হবে? তৃতীয় বছরের মূলধন কত হবে বলো? তৃতীয় বছরের মূলধন ঝটপট বলো, ঝটপট। তৃতীয় বছরের মূলধন কত হবে? তাহলে দেখো, প্রথম বছরের পরে মূলধন পাল্টাই গেছে, সুদের টাকা মূলধনে চলে আসছে। তাহলে তৃতীয় বছরও কি হবে? সুদের টাকা মূলধনে চলে আসবে, ইন্টারেস্টের রেট সেম থাকবে, শুধু মূলধন পাল্টাবে, সুদের টাকা পাল্টাবে। কিভাবে পাল্টাবে? প্রথম বছরে যে সুদের টাকা, দ্বিতীয় বছরে সেই সুদের টাকাটা মূলধন হয়ে যাবে, মূলধনের সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে প্রথম বছরে যে সুদের টাকা পাইছো, দ্বিতীয় বছরে গিয়ে সেই সুদের টাকাটা মূলধনের সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে কত? 5,500 টাকার উপরে 10% পাবা। পরের বছরে গিয়ে সেম আগের মতো মূলধনের টাকাটা এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে কত হবে? 6,050 টাকা। এই 6,050 টাকার উপর তুমি আবার 10% কি পাবা? ইন্টারেস্ট পাবা। তখন তুমি কত টাকা পাবা? কত? 6,000 এর জন্য 600 টাকা, 50 এর জন্য 5 টাকা, তাহলে 605 টাকা। কত পাবা রে? দেখে এটা ইন্টারেস্ট রেট বলো। 6,050। ভেরি গুড। তৃতীয় বছরের মূলধন হচ্ছে 6,050, এটার উপর 10% মানে কত? 100 টাকায় 10 টাকা, 600 টাকায় 6,000 টাকায় 600 টাকা, আর 50-এ 10% হচ্ছে 5, তার মানে 605 টাকা। ভেরি গুড। এখন আমাকে বলো সুদের টাকা কত হয়েছে, মূলধন টাকা কত হয়েছে? দেখো এই জায়গায় প্যাস দেখি, বলো মূলধন কত টাকা, সুদের টাকা কত টাকা? বলো 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 বলো। এটা যদি পারো ক্লাস শেষে গান শোনাবো আবার। আমাকে বলো মূলধন কত, সুদ কত? মূলধন কত, সুদ কত? 3 বছর পরে, 3 বছর পরে মূলধন কয় টাকা? এটা হচ্ছে আমার মূলধনের লাইন ছিল, এটা ছিল সুদের লাইন। ওয়াও, কি সুন্দর অ্যান্সার, ভেরি গুড। দেখো সুদের টাকা হচ্ছে 605 টাকা, মূলধন 6,050। ওয়াও, আমি তো এরকম অ্যান্সারই চাচ্ছিলাম। এই অর্পা, একটা কেন বলতেছো? দুইটা জিজ্ঞেস করছি। ওয়াও, এই যে কি সুন্দর অ্যান্সার দিচ্ছ সবাই, কত ভালো লাগতেছে জানো? মানে এত সুন্দর করে যে বুঝছো তোমরা, এত সুন্দর করে যে বুঝছো তোমরা, অনেক বেশি খুশি লাগতেছে। মনে হচ্ছে ডুয়া লিপার গান আবার ছাড়ে দেই। দেখো সুদের টাকা কত? 500, 550, 605 যোগ করলে কত? 1,655। 1,655 টাকা। এটা তো সহজ। প্রথম বছরে সুদ পাইছি 500 টাকা, দ্বিতীয় বছরে 550, তৃতীয় বছরে 605 সমান 1,655 টাকা। কিন্তু মূলধন, মূলধন তো শুধু ইন্টারেস্টের জন্য বাড়ছে যে ভাইয়া। মূলধন মানে কি? মূলধন হচ্ছে সব সময় তুমি প্রথমে যে টাকা রাখবা সেই টাকাটা। এই যে প্রথম ক্লাসে মন দাও নাই, মূলধন কি কখনো চেঞ্জ হইতে পারে? চক্রবৃদ্ধিতে মূলধন চেঞ্জ হয় শুধুমাত্র ইন্টারেস্ট হিসাব করার জন্য। মূলধনের সংজ্ঞা হচ্ছে তুমি ব্যাংকে প্রথমে যে টাকাটা রাখবা অথবা ব্যাংক থেকে প্রথমে যে টাকাটা ঋণ নিবা, সেটাই হচ্ছে মূলধন। মূলধন, তাহলে মূলধন কখনো পাল্টায় না। চক্রবৃদ্ধিতে মূলধন পাল্টায় শুধুমাত্র ইন্টারেস্টের হিসাবটা বোঝার জন্য। ইন্টারেস্টের চক্রবৃদ্ধি মানে কি? চক্রবৃদ্ধিটা বোঝানোর জন্যই মূলধনটা বাড়ায় বাড়ায় হিসাব করা হয়, কিন্তু অ্যাকচুয়ালিতে মূলধন কখনো বাড়ে না। তাহলে মূলধন কিন্তু 5,000 টাকাই, মূলধন হচ্ছে 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকা তুমি ব্যাংকে রাখছো, 3 বছর পরে গিয়ে ব্যাংক থেকে তুমি 1,655 টাকা সুদ সহ টোটাল কত টাকা তুলবা? টোটাল তোমার তুমি কত? 6,655 টাকা। এই যে 6,655 টাকা তুলতেছো, এটা হচ্ছে সুদ আসল, সুদের সাথে আসল সহ। এটার মধ্যে 5,000 টাকা হচ্ছে আমার আসল টাকা, 1,655 টাকা হচ্ছে আমার সুদের টাকা। এখন দেখবা একদম লাস্টের অঙ্ক করাচ্ছি। দেখো বাৎসরিক 10% সুদে কত বছরে 5,000 টাকার চক্রবৃদ্ধি মূলধন? এ দেখো এখানে একটা কথা আছে। দেখো চক্রবৃদ্ধির বেলায় চক্রবৃদ্ধি মূলধন যদি বলে, চক্রবৃদ্ধি মূলধন এটা মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল। এটা মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল, সেম কথা, সুদ আসল। তাহলে চক্রবৃদ্ধি সুদ আসল 6,655 টাকা হবে। অ্যান্সার বলে দাও, অ্যান্সার বলে দাও, অ্যান্সার বলো।
4 বছর কে বলতেছস? কিরে কিরে এখানে কি দেখাইলাম এতক্ষণ? 5,000 টাকা যদি মূলধন হয়, প্রথম বছরে পাবো 500 টাকা, দ্বিতীয় বছরে 550, তৃতীয় বছরে 605, তার মানে টোটাল পাবো কত? 1655 টাকা 3 বছরে। তাহলে টোটাল সুদ আসল কত হবে? 6,655 টাকা। সেম অঙ্ক, একটা অঙ্ক করাই দিছি তোমাকে আমি। এটা আমার মূলধন হচ্ছে কত? 5,000 টাকা, আমার ইন্টারেস্টের রেট হচ্ছে কত? 10%। তাহলে 10% রেটে 5,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত বছর পরে গিয়ে সুদ আসলে 6,655 টাকা হবে। মানে আমার সুদ হবে কত টাকা? সুদ হবে 1,655 টাকা। সুদ হবে 1,655 টাকা। আমার মূলধন হচ্ছে কত টাকা? 5,000 টাকা। তাহলে কয় বছর পরে গিয়ে 5,000 টাকার উপর 1,655 টাকা সুদ পাবা? কোন সূত্র লাগবে? তুমি জাস্ট চিন্তা করবে, আমার মূলধন কত? 5,000 টাকা। আমার মূলধন হলো 5,000 টাকা, আমাকে ইন্টারেস্ট দিচ্ছে 10%। আমি এখন হিসাব করি। আমি প্রথমে এখান থেকে বের করে নিছি, এটা পুরোটা হচ্ছে সুদ আসল, এটা পুরোটা সুদ আসল। সেখান থেকে আমি সুদের টাকা পাইছি কত? 1,655। মানে আমি সুদ পাবো টোটাল 1,655 টাকা। তাহলে আমি এখন চক্রবৃদ্ধি আকারে চিন্তা করি, এটা তো আমার প্রথম বছর, ফার্স্ট ইয়ার। তাহলে প্রথম বছর আমি সুদ পাবো 500 টাকা। এই 500 টাকাটা মূলধনে চলে আসবে দ্বিতীয় বছরে। তাহলে দ্বিতীয় বছর আমি সুদ পাবো 5,500 টাকার উপরে। 5,500 টাকার উপরে এটা কি পাল্টাবে? না, ইন্টারেস্ট রেট তো সেম, ব্যাংকের ইন্টারেস্ট রেট তো ফিক্সড। তাহলে দ্বিতীয় বছর আমি সুদ পাবো কত? 550 টাকা। এখন সেম ভাবে তৃতীয় বছরের জন্য আমার মূলধনটা শুধু ইন্টারেস্ট হিসাব করার জন্য পাল্টাই যাবে, নট অরিজিনাল। অরিজিনাল কিন্তু এটা, মূলধন কখনো পাল্টায় না, মূলধন অরিজিনালি থাকবে। তাহলে তৃতীয় বছর এটা কেনার সাথে যোগ হবে, তাহলে কত হবে? 6,050। এই 6,050 উপর এগেইন 10% যদি আমি ডিসকাউন্ট পাই, আমি পাবো কত টাকা? কত? 605 টাকা। তাহলে যদি যোগ করে দেয় 1,655 টাকা। তাহলে দেখো 5,000 টাকার উপর 1,655 টাকা যদি আমি সুদ তুলতে চাই, আমাকে টাকাটা 3 বছর রাখতে হবে। কোন সুদ লাগছে? সূত্র লাগছে? আচ্ছা, আমি জিনিস বুঝি না। একটা সিম্পল সূত্র পড়ে নাই, চক্রবৃদ্ধির কোন সূত্র ছাড়া শুধু বেসিক দিয়ে অঙ্কটা সমাধান করাই দিছি। এখন বলো, চক্রবৃদ্ধিতে সুদ লাগবে অঙ্ক করতে? তুমি ভাইয়া প্রশ্ন যদি 3 বছরের জায়গায় 30 বছর দেন, নেভার। চক্রবৃদ্ধি কখনো 2 বছর 3 বছর, হাইয়েস্ট আমি 4 বছর দেখছি, এর উপরে দেখি নাই। 4 বছরের উপরে চক্রবৃদ্ধির অঙ্ক আসেই না, বুঝছো? এই 2 বছর 3 বছর এগুলোর উপরেই আসে, কারণ হিসাবগুলো তো জটিল। সো এভাবে আসে না কিন্তু। তাহলে এই 3 বছরে গিয়ে এই দেখো এই অঙ্কের অ্যান্সার কত হবে? তাহলে 3 বছর 5,000 টাকা 3 বছর রাখলে সুদের টাকা আর আসলের টাকা মিলে তুমি কত পাবা? 6,655 টাকা পাবা। 1 কোটি টাকা দিলে তো আর সুদ নিয়ে সমস্যা থাকতো না, ইচ্ছে মতো সুদ নিতাম। ওকে ফাইন, চলো বোঝা গেছে অঙ্ক। এখন আসো আবার যাই, চক্রবৃদ্ধি। চক্রবৃদ্ধি সাড়ে সাড়ে কল সবার কাছে যাচ্ছে, তাই তো? ওকে ফাইন। চক্রবৃদ্ধি সূত্র, তাহলে চক্রবৃদ্ধি সূত্র হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসলের সূত্র। চক্রবৃদ্ধি সুদ আসল, চক্রবৃদ্ধি সুদের কোনো সূত্র নাই, চক্রবৃদ্ধি সুদ আসল একসাথে, একসাথে সূত্র সুদ আসল। চক্রবৃদ্ধি সুদ আসল এ মানে অ্যামাউন্ট, সুদ আসল মানে অ্যামাউন্ট। দেখে বলো চক্রবৃদ্ধি সূত্রটা কি একজন লিখো, কেউ একজন লিখো। পি ইন্টু কত হবে বলো? এখানে তো তোমরা দেখতেছি পারো, এগুলা ফাইন্যান্সের স্টুডেন্ট আছো, বলো বলো চক্রবৃদ্ধি সূত্র বলো। একটু পানি খাচ্ছি, চক্রবৃদ্ধি সূত্র বলো। অঙ্ক করাই দিচ্ছে 1 মিনিটে। সূত্র দিয়ে কোন অঙ্ক করবো না, এটা শিওর থাকো। সূত্র দিয়ে কোন অঙ্ক করবো না, এটা শিওর থাকো। লিখছো? লিখছো? কেউ লিখতেছে না। ওকে ফাইন, দেখো পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই, উপর হচ্ছে আর, আর ডিভাইডেড বাই 100 ইন্টু এন। এই সূত্রে আবার আরেকটা মানে আরেকটা ভার্সন আছে। এই ভার্সনটা হচ্ছে আবার এরকম, পি ইন্টু 1 প্লাস আর ডিভাইডেড বাই 100x nx। আচ্ছা দেখাচ্ছি, দেখো পি হচ্ছে মূলধন, আর হচ্ছে ইন্টারেস্টের রেট, এন হচ্ছে সময়, কয় বছর রাখছো সেটা, এক্স নতুন করে যে এক্স, এটা হচ্ছে কয়বার তুমি মানে চক্রবৃদ্ধি হচ্ছে, টোটাল কয়বার চক্রবৃদ্ধি হচ্ছে সেটা।
এটা হচ্ছে চক্রবৃদ্ধির সুদ আসলের সূত্র। কিসের? সুদ আসল, নট সুদের। তাহলে চক্রবৃদ্ধির সুদ কিভাবে বের করবা? সুদ আসল থেকে আসলটা বিয়োগ করে মুনাফাটা বের করবা। এটা হলো হাবিজাবি সূত্র। প্রথম অঙ্ক আসো। শতকরা 20 টাকা মুনাফায়, শতকরা 20 টাকা মুনাফায় মানে 20% মুনাফায়, 20% মুনাফায় 500 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত? এখন সম্পূর্ণ আমার জগতে ফিরে আসো, আমার নিয়মে ফিরে আসো। 1 নাম্বার নিয়ম করাবো বেসিক, 2 নাম্বার নিয়ম করাবো লালোবাত বা আলোবাত। একটা আলোবাত নিয়ম আছে, এটার চক্রবৃদ্ধি অঙ্ক করে একটা আলোবাত নিয়ম আছে। কি বলছে? আমার ইন্টারেস্ট রেট হচ্ছে কত? 20%, মূলধন হচ্ছে 500 টাকা, 2 বছরে চক্রবৃদ্ধি হিসাব করতে বলছে। তাহলে প্রথম বছরের হিসাব করি। প্রথম বছর যেটা আমরা বেসিক শিখছি, 500 টাকা, 500 টাকায় 20%, 20% ইন্টারেস্ট, 20% ইন্টারেস্ট 500 টাকায় কত টাকা হবে? 500 টাকার 20% কত হবে? 100 টাকায় 20 টাকা হলে 500 টাকায় কত? 100 টাকা হয় না? 100 টাকা। আবার বলতেছি, 500 টাকার 20% কত টাকা আসবে প্রথম বছরে? 100 টাকায় 20 টাকা, তাহলে 500 টাকায় হচ্ছে 5 কুড়ি 100 টাকা। দ্বিতীয় বছরে হিসাব করো। আমাকে কয় বছর বলছে? 2 বছর। সেকেন্ড, এই যে সেকেন্ড, একদম ফিল দিয়ে করাচ্ছি, ফিল দিয়ে। সেকেন্ড বছরে কত হবে? 600। মূলধন হবে কত? 600, কারণ 100 এখানে চলে আসবে। তাহলে কত হবে? ইন্টারেস্ট থাকবে কত? 20%। তাহলে 6 দুগুণ 12, 120 টাকা। তাহলে সুদ আসছে আমার 220 টাকা। আর আমার আসল হচ্ছে 500 টাকা। আমার আসল হচ্ছে 500 টাকা, সুদ আসছে 2 বছরে 220 টাকা। তাহলে যদি যোগ করি, যদি যোগ করে দিই, তাহলে সুদ আসল কত? 720 টাকা। সূত্র লাগছে ভাইয়া? লাগে নাই। এখন আসল লালোবাত বা আলোবাত, যেটা দিয়ে আমি চক্রবৃদ্ধির অঙ্কগুলো করি। আলোবাত নিয়ম দেখো। আমার সুদের হার হচ্ছে কত? 20%। দেখো, সুদের হার হচ্ছে কত? 20%। 20% সুদে 500 টাকায় 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? তাহলে চক্রবৃদ্ধি মূলধন মানে কি? সুদ আসল। চক্রবৃদ্ধি মূলধন মানে সুদ আসল, চক্রবৃদ্ধি সুদ আসল। এখন আমার নিয়ম যেটা, সেটা হচ্ছে, আগে একটু বুঝো তো, 20% সুদ এটা মানে কি? আমার 20% যদি সুদ হয়, আসল কত বলো তো? 20% যদি সুদ হয়, আসল কত? সুদ যদি 20% হয়, আসল কত পার্সেন্ট? 100%। ভেরি গুড। যদি আমার সুদ যদি 20% হয়, আসল হচ্ছে 100%। তাহলে এটা যদি আসল হয়, এটা যদি সুদ হয়, তাহলে সুদ আসল কয় পার্সেন্ট? সুদ যোগ আসল কয় পার্সেন্ট? 120%। আমাকে কি বের করতে বলছে? 500 টাকার সুদ আসল, 500 টাকার সুদ আসল বের করতে বলছে। তাহলে 500 টাকার সুদ আসল মানে কত পার্সেন্ট? 120%। কেন? কারণ এখানে আসলও আসবে, সুদও আসবে। তাহলে 500 টাকার সুদ আসল হচ্ছে কত? 120%। 500 ইন্টু 120%। তাহলে 500 টাকার সুদ আসল হচ্ছে 120%। কয় বছরে? 1 বছরে। তাহলে 2 বছরে ডাবল, আবার 120%। তাহলে এইখানে যে পার্সেন্টেজটা থাকবে, সেটার সাথে 100 যোগ হবে, কারণ তুমি সুদ আসল বের করতেছো। এই সূত্রটা, এটা হচ্ছে সুদ আসলের সূত্র। আমি যে সূত্র করাচ্ছি, আমার যে সূত্রটা, এটা হচ্ছে সুদ আসলের সূত্র। এখানে সুদও আছে, আসলও আছে। সুদ যোগ আসল মানে একসাথে সুদ আসল। তাহলে সুদ আসল সমান 500 ইন্টু 120% ইন্টু 120%। কিভাবে হবে? যত পার্সেন্ট বলবে তার সাথে 100 যোগ হবে, যত বছর বলবে তত বছর গুণ করবা। এবং এই অঙ্কটা ঠিক আগের মতো। কিভাবে জানো? তুমি 500 এর 120% বের করবা, সেটার আবার 120% বের করবা। ওই আগে যেভাবে করেছে সেভাবে সেম, জাস্ট এটাকে আমরা একটু সাজাই লিখছি সূত্র আকারে। এখন তুমি এটা বের করো। 500 ইন্টু 120 ডিভাইডেড বাই 100 ইন্টু 120 ডিভাইডেড বাই 100।
এই শূন্য কাটো, এই শূন্যর সাথে এই শূন্য কাটো, এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য কাটো, উপরে কত আছে? কত? 5 12 60, দেখি 12 12 5 নাকি, গুণ করো তো, 5 12 60 ইন্টু 12, তাহলে 6 12 72, 720। এখন এই নিয়মটা আমি কেন প্রিপেয়ার করি, কেন শিখাই? যদি তোমার হাতে ক্যালকুলেটর না থাকে তাহলে এখান থেকে সূত্র বের করা, এখান থেকে অঙ্ক বের করতে গিয়ে তোমার সময় বেশি লাগবে, কারণ এগুলো কঠিন, এটা কঠিন সূত্র, এটা তোমাকে মানাইতে হবে, এখানে একটা পাওয়ার আছে, এই পাওয়ারটাকে নিউট্রালাইজ করা এত সহজ না। তাহলে তুমি যদি ওই পদ্ধতি বাদ দিয়ে আমারটা করো তাহলে তুমি হিসাব নিকাশ গুলো ক্যালকুলেটর ছাড়াও করতে পারবে। পরের অঙ্ক দেখো, 10% মানে 110%, 100 টাকার 2 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত হবে? চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলছে, আমরা মানে কি সুদ বের করতে বলছে, আমরা সুদ আসল বের করি, তাহলে সুদ আসল হচ্ছে কত? 100 ইন্টু 110% ইন্টু 110%। কেন দুইবার? কারণ 2 বছর, 2 বছর, তাহলে কত? 100 ইন্টু 110 বাই 100 ইন্টু 110 বাই 100, কাটাকাটি করো, কাটাকাটি করো, এদিকে দুইটা শূন্য, এদিকে দুইটা শূন্য, 11 11 কত? 11 11 121, তাহলে 121 হচ্ছে আমার সুদ আসল, 121 হচ্ছে আমার সুদ আসল। তাহলে সেখান থেকে আসল বিয়োগ করো, আসল হচ্ছে আমার 100 টাকা, তাহলে আসল হচ্ছে কত? আসল হচ্ছে কত? 100 টাকা, তাহলে সুদের পরিমাণ কত, মানে মুনাফার পরিমাণ কত? 21 টাকা। কি চক্রবৃদ্ধি কঠিন? কি বেবিরা চক্রবৃদ্ধি কঠিন? দেখো, বাৎসরিক 5% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 4 বছরে, যে ম্যাক্সিমাম 4 বছর, এটাও জয়কুলের বই অঙ্ক একটা প্রত্যেকে তুলে দিচ্ছে, 4 বছর আমি কখনো আসতে দেখি না, ম্যাক্সিমাম 2 বছর আসে, নাহলে 3 বছর আসে। দেখো, বাৎসরিক 5% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 4 বছরের সুদ আনুমানিক কত হবে? আনুমানিক বলতেছে কারণ এখানে দশমিক আসবে সেজন্য। তাহলে কি বলছে? 5% মানে 105%, কত টাকার উপর? 10,000 টাকার উপর, কয় বছর? 4 বছর, তাহলে 10,000 ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই 100 ইন্টু 105 বাই 100, হিসাব নিকাশ করলে আসবে 12,155 দশমিক কত জানি আসবে, 12,155 দশমিক সামথিং। এটা হচ্ছে আমার সুদ আসল, এখান থেকে আসল বিয়োগ করো, আসল হচ্ছে 10,000 টাকা, তাহলে সুদের পরিমাণ হচ্ছে 2155 টাকা। এখানে 2155টা কারেক্ট না, এখানে 2155 দশমিক সামথিং আসবে, তাহলে অ্যান্সার হবে 2155। ভাইয়া 4 বছরের অঙ্ক আসবে? নেভার, বলে দিলাম আসবে না। সুদ আসল কঠিন, চক্রবৃদ্ধি কঠিন, এক কথায় দেখতে চাচ্ছি, এক কথায় এক লাইনে দেখতে চাচ্ছি কঠিন কিনা। না, এখন কমেন্ট করিও না, এখন কমেন্ট করিও না, আরো দেখো, আরো দেখো। এখন তুমি এখন বুঝবা আমি কেন তোমাকে সূত্র দিয়ে অঙ্কটা করাই নাই, এখন তুমি বুঝবা। দেখো এই অঙ্ক, এই দুটো অঙ্ক দেখো, বাৎসরিক 10% হার সুদে ষণ্মাসিক চক্রবৃদ্ধি। উহু, মজা মজা ভাই, জোস জোস, কিন্তু জোস। দেখো অঙ্ক পড়ায় যদি মজা পাই আমি একটু অস্থির থাকি, কারণ অঙ্ক আসলে মজার জিনিস। দেখো প্রশ্নটা পড়ো, বাৎসরিক 10% হার সুদে ষণ্মাসিক চক্রবৃদ্ধি মানে 6 মাসে, ষণ্মাসিক মানে হচ্ছে 6 মাস, 6 মাসে একবার করে বাড়বে, নট 1 বছর, 6 মাসে একবার করে টাকাগুলো সুদ আসবে। 10% রেটে 6 মাস চক্রবৃদ্ধিতে, মানে কম্পাউন্ড হয়েছে কয়বার? কয় মাসে? 6 মাসে হবে, হাফ ইয়ারলি, হাফ ইয়ারলি। 6 মাস চক্রবৃদ্ধিতে 2,000 টাকার 1 বছরের সুদ কত হবে? বুঝছো? আগে অঙ্কের প্যাচটা বুঝছো, অঙ্কের প্যাচ কি প্যাচ দিছে দেখো। 10% হার সুদের আমরা যদি 6 মাস না থাকতো, আগে কি করতাম? 2,000 টাকার 1 বছরের সুদ বের করতাম, 2 বছরের সুদ। কিন্তু এখন বলতেছে 10% হার সুদে
ষণ্মাসিক চক্রবৃদ্ধি, মানে প্রতি 6 মাসে একবার করে বৃদ্ধি পাবে। তাহলে 2000 টাকা দিয়ে 2000 টাকা জমা রাখলে 1 বছরে কত সুদ পাবা? এখন অঙ্কটা আমি তোমাকে দিয়ে সলভ করবো, তুমি সলভ করবা, আমি প্রশ্ন করবো, তুমি অ্যান্সার দিবা, তারপর তুমি সলভ করবা। আমাকে প্রথম প্রশ্ন, 2টা প্রশ্ন করবো, 2টা প্রশ্ন অ্যান্সার দিবা। আমাকে বলো, এই যে ষণ্মাসিক চক্রবৃদ্ধি যেটা হবে, সেই চক্রবৃদ্ধিটা 10% বৃদ্ধি হবে টাকাটা, মানে এই 2000 টাকার উপর 10% সুদে কি পারবে? যেই টাকাটা 6 মাসে বৃদ্ধি পাবে, সেটার উপরের ইন্টারেস্ট রেট, সুদের হার কি 10% হবে? ইয়েস অথবা নো? ইয়েস অথবা নো? প্রথম প্রশ্ন। আমাকে এখানে বাৎসরিক বলছে 10%, এবং আমি সব সময় চিল্লাইতে গলা ফাটাই ফেলছি যে কোন একটা ব্যাংকের ইন্টারেস্ট রেট সব সময় বছরের হিসাব। তাহলে 10% ইন্টারেস্ট রেট মানে এটা হচ্ছে 1 বছরের হিসাব। 1 বছরের হিসাব, 1 বছরে 100 টাকায় 10 টাকা দিবে। তাহলে 6 মাসে কি এটা কাউন্ট হবে? ইয়েস অথবা নো? নো 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 নো, ইয়েস। এটাই বুঝো, এই যে ইন্টারেস্ট রেট হচ্ছে কত? 10%। এটা 1 বছরের জন্য, এটা 1 বছরের। সবসময় মাথায় রাখবা ইন্টারেস্ট রেট হিসাব হয় 1 বছরে। তাহলে 6 মাসে কি 10% হবে? হবে না। এখন বলো, 10% যদি ইন্টারেস্ট রেট না হয়, 1 বছরে যদি 10% দেয়, 6 মাসের ইন্টারেস্ট রেট 1 বছরের ইন্টারেস্ট রেট থেকে কি কম হবে নাকি বেশি হবে? মানে 1 বছরে যদি 10% হয়, সেটা 6 মাসে কি কম হবে নাকি বেশি হবে? অবশ্যই কম হবে। এখন কত হবে সেটা আমরা বের করব। তাহলে আমরা এখন বের করব 1 বছরে যদি 10% ইন্টারেস্ট রেট হয়, 6 মাসের ইন্টারেস্ট রেট কত? কিভাবে বের করব? দেখো, 1 বছর মানে হচ্ছে 12 মাস। 12 মাসের ইন্টারেস্ট হচ্ছে কত? 10%। তাহলে 1 মাসের ইন্টারেস্ট হচ্ছে কত? 10% ডিভাইডেড বাই 12। তাহলে আমাকে বের করতে হবে কিসের জন্য? 6 মাসের জন্য। তাহলে 6 মাসের ইন্টারেস্ট রেট কত হবে? 10% ইন্টু 6 ডিভাইডেড বাই 12। 6 দিয়ে 12 কে কাটলে 2, 2 দিয়ে 10% কে ভাগ করলে 5%। কমন সেন্স না? 1 বছরে যত হবে 6 মাসে তার অর্ধেক। 1 বছরে সে ইন্টারেস্ট পাবে 10% করে, কিন্তু 6 মাস রাখলে সে ইন্টারেস্ট পাবে 5% করে। আচ্ছা, প্রথম প্রশ্ন গেল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যদি সে 6 মাসে টাকা পায়, মানে ইন্টারেস্ট পায়, তাহলে 1 বছরে সে কয়বার ইন্টারেস্ট পাবে? বলো, 1 বছরে কয়বার পাবে? 1 বছরে কয়বার পাবে? অ্যান্সার বলতে বলে নাই, প্রশ্ন বল। যেটা প্রশ্ন করতেছি সেটা অ্যান্সার দাও। 2বার। ভেরি গুড। কয়বার সুদ পাবে? 2বার। তাহলে পুরো অঙ্কটা এখন কিরকম হবে দেখো তো। ওই যে আমার নিয়ম যদি করো, তাহলে এখানে কত টাকা? 2000 টাকা। এই 2000 টাকার উপরে ইন্টারেস্ট রেট হবে কত পার্সেন্ট? 5%। তাহলে সুদ আসল হবে কত পার্সেন্ট? 105%। তাহলে 2000 ইন্টু 105 ডিভাইডেড বাই 100। কয়বার? 5% সে কয়বার পাবে? 2বার। তাহলে 105% কয়বার পাবে? 2বার। ইন্টু 105 ডিভাইডেড বাই 100। এটা কি বের করছে? সুদ আসল। এটা হচ্ছে আমার সুদ আসল, 1 বছরের সুদ আসল। আমাকে কি বের করতে বলছে? শুধু সুদের পরিমাণ। তাহলে আমরা সুদ আসল আগে বের করি। তাহলে দেখো 2000 টাকার, এগুলো একটু কাটাকাটি করো। এগুলো কাটাকাটি করলে কত আসবে একটু বলো তো আমাকে। কত আসে রে? 2205 আসবে নাকি? দেখো তো, এগুলো একটু হিসাব করো। এটা হচ্ছে 1.05 ইন্টু 1.05 ইন্টু 2000। হিসাব করো 2205 টাকা। তাহলে সুদে আসলে যদি আমি 2205 টাকা পাই, যেখান থেকে আমার আসল হচ্ছে 2000 টাকা, তাহলে আমি সুদ পাবো 205 টাকা। এই যে, তাহলে যদি তোমাকে এই ধরনের অঙ্ক দেয় যেগুলো মাস, তখন মাসের অঙ্ক যদি দেয়, তখন তোমাকে প্রথমে যেটা চেঞ্জ করতে হবে সেটা হচ্ছে ইন্টারেস্ট রেট। 1 নাম্বার কাজ, ইন্টারেস্ট রেটটাকে পাল্টাই নিবা। 2 নাম্বার কাজ হচ্ছে কতবার চক্রবৃদ্ধি হবে সেটা গুণে নিবা, সেভাবে আমার নিয়ম দিয়ে করাই দিবা। আর এই নিয়মে যদি মেন সূত্র দিয়ে অঙ্ক করো, সেটা হচ্ছে NX এর সূত্র। এটা অনেক জটিল, আমি করাবো না। তোমার ইচ্ছে হলে নিজে নিজে ট্রাই করিও, আমি করবো আমার এটা। বুঝছো? এটা রিটেনে লিখলে অ্যাপ্লাই হবে, মানে রিটেনে লিখলে গ্রহণ করবে, অবশ্যই গ্রহণ করবে। তুমি শুধু লজিক দেখাই দিবা, বলবা কি আমরা বের করবো সুদ আসল, সুদের পরিমাণ 5%, আসলের পরিমাণ 100%, সুতরাং আমরা বের করবো 105%। কিসের জন্য বের করবো? 2000 টাকার জন্য। কয়বার বের করবো? যেহেতু 2বার চক্রবৃদ্ধি হবে, 2বার বের করবো। শেষ।
সেম অঙ্ক দেখো, মোহনা ত্রৈমাসিক 3 মাসে, প্রতি 3 মাসে একবার, প্রতি 3 মাসে একবার, প্রতি 3 মাসে একবার ত্রৈমাসিক চক্রবৃদ্ধি সুদে বাৎসরিক 8% হারে একটি সঞ্চয়ী হিসাবে 10,000 টাকা জমা রাখে, 6 মাস পরে মোহনা কত সুদ পাবে? 6 মাস পরে মোহনা কত সুদ পাবে? তাহলে প্রথম কাজ হচ্ছে, যদি 1 বছরে কত পাই? 8% পাই। 1 বছরের ইন্টারেস্ট হচ্ছে কত পার্সেন্ট? 8%। তাহলে 1 মাসের মানে 12 মাসের 8%, 1 মাসের 3 মাসের, তাহলে কত হবে? 3 মাসের ইন্টারেস্ট রেট হবে 2%, নাকি? হ্যাঁ 2%। কিভাবে বুঝছো তো? দেখো 8% ডিভাইডেড বাই 12, 8% ডিভাইডেড বাই 12 ইন্টু 3, এটা 4 দিয়ে কাটলে 2%। তাহলে আমি প্রথম কাজ করছি কি, মাসের অঙ্ক যদি থাকে আমি ইন্টারেস্ট রেট পাল্টে ফেলবো। তাহলে 3 মাসে, প্রতি 3 মাসে সে 2% করে সুদ পাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সে কয়বার চক্রবৃদ্ধি হবে, তার কয়বার সে সুদ পাবে? বলছে 6 মাস পর মোহনা কত টাকা সুদ পাবে। তাহলে আমাকে বলো 6 মাসে সে কয়বার সুদ পাবে? 3 মাসে একবার পাই, 3 মাসে একবার করে পাই, তাহলে 6 মাসে কয়বার পাবে বলো? 6 মাসে কয়বার পাবে? তাহলে দেখো 2 বার, ভেরি গুড। তাহলে 102% কয়বার হবে? 2 বার। 10,000 ইন্টু 102% ইন্টু 102%, তাহলে 10,404। এখান থেকে আমার মূলধন হচ্ছে কত? 10,000 টাকা। মূলধন হচ্ছে কত? 10,000 টাকা। তাহলে আমার সুদ হচ্ছে কত টাকা? 404 টাকা। সুদ আসল দেখো চক্রবৃদ্ধিতে হয় সুদের পরিমাণ বের করতে বলবে, না হয় সুদ আসলের পরিমাণ বের করতে বলবে, না হয় সময় বের করতে বলবে। যদি সময় বের করতে বলে অঙ্কগুলো আসবে না, সময়ের অঙ্কগুলো আসবে না। যদি সময় বের করতে বলে তাহলে সূত্র দিয়ে সময় বের করতে তোমার খবর হয়ে যাবে, টাইট হয়ে যাবে, কিন্তু তখন তুমি এইভাবে বের করবা। যেমন এখানে সময় বের করতে বলছে, দেখো অঙ্কটা আবার, বাৎসরিক 10% সুদে কত বছরে 5,000 টাকা চক্রবৃদ্ধি, মূলধন 6,655 টাকা হবে, মানে সুদের পরিমাণ 1,655 টাকা আসবে। তাহলে দেখো চক্রবৃদ্ধির অঙ্ক একটাই সূত্র, সেটা হচ্ছে সুদ এবং আসল বের করার সূত্র, সুদ আসল। সেই সুদ আসল থেকে আসল বিয়োগ করলে সুদের পরিমাণ পাবা। ওইভাবে অঙ্কগুলো আসবে। সময় দিয়ে অঙ্ক আসার সম্ভাবনা খুবই কম। যদি সময় দিয়ে অঙ্ক আসে, হয় 2 বছরের জন্য আসবে, না হয় 3 বছরের জন্য। তখন সূত্র থেকে যদি বের করতে যাও তোমার টাইট হয়ে যাবে, কিন্তু হিসাব নিকাশ করতে 10 মিনিট শেষ। তখন তুমি কি করবা? আমার এই নিয়মে সময় কত লাগবে সেটা বের করে ফেলবা। দ্যাটস অল ফর টুডে।